তাপগতিবিদ্যার উপর আমি 2টা ক্লাস নিব টোটাল। এটা হলো ফার্স্ট ক্লাস, আজকের ক্লাসটা ফার্স্ট ক্লাস, দেন আগামী যে ক্লাস হবে সেটা হবে কি আমাদের, সেটা হবে তোমার সেকেন্ড ক্লাস। ওকে, তো চলো আমরা সামনে দিকে আগাই, ক্লাস শুরু করে দিই। ওকে, তো দেখো প্রথমে যেটা আছে আমাদের আজকে আমরা ক্লাসে কি কি পড়বো, দেখো টপিক সমূহ কি কি আছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে। তারপর সিপি, সিবিআর, তাপমাত্রা নির্ণয়, তাপমাত্রা স্কেল, এক স্থিরবিন্দু, দ্বি স্থিরবিন্দু, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, অর্থাৎ তাপমাত্রা স্কেল রিলেটেড যত কিছু আছে সবকিছুই আমরা শিখবো। ঠিক আছে, আজকে ক্লাসটি যদি তুমি মনোযোগ দিয়ে করো তাহলে এই যে যতটুকু পড়াবো পুরোটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন একটা কোশ্চেনও তোমার মিস যাবে না। একদম বেসিক, একদম জিরো থেকে পড়াবো। ঠিক আছে, হয়তো তোমরা অনেকে অনেক কিছু পারো, তারপরেও আমাকে পড়াইতে হবে, কারণ এখানে অনেক শিক্ষার্থী আছে। তো আমি চেষ্টা করবো একদম জিরো থেকে পড়ানোর জন্য। সো তোমরা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতক্ষণ আমি ক্লাস নেবো ততক্ষণ পর্যন্ত খুবই কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটি করবা। ঠিক আছে, আবারও বলছি, যেহেতু ক্লাসটি একদম ফ্রি, সো তোমরা সবাই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো, যাতে এই ক্লাসটি তোমরা আবার বারবার খুঁজে পাও। তোমাদের টাইম লাইনে তোমরা তো অনেক কিছু শেয়ার দাও, এই গান শেয়ার দাও, এই মিম শেয়ার দাও। ভাইয়া তুমি স্টুডেন্ট, তো তোমার টাইম লাইনতে তুমি ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, তাহলে তুমি যখন তোমার টাইম লাইন স্ক্রল করবা তখন দেখবা তোমাকে সাবকনসিয়াস মাইন্ডেই তোমাকে কি বলবে বলো তো, তোমাকে এই পড়াশোনার দিকে নিয়ে যাবে। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে যেটা আছে ভাইয়া, আমাদের এই জিনিসগুলো বোঝার জন্য যেটা করতে হবে, প্রথমে আমাদের কি আছে, প্রথমে আছে হলো আমাদের স্কেল, কি বলে সিস্টেম। প্রথমে আছে আমাদের কি সিস্টেম। তো প্রথমে সিস্টেমটা যদি আমরা দেখি, একটু খেয়াল করে দেখো যে কি কি আছে। হ্যাঁ, সিস্টেমটা দেখো, সিস্টেম জিনিসটা কি আসলে। সিস্টেমটা হলো যে আমাদের দেখো ভৌত জগতের অনেক জায়গা আছে, এখন সব জায়গায় কিন্তু তুমি পরীক্ষা নিরীক্ষা করবা না। ধরো তুমি একটা পাত্র নিছো, ওই পাত্রে তুমি কোনো কিছু পরীক্ষা করতেছো, ঠিক আছে, তাহলে ওই পাত্রটা কি বলতো সিস্টেম। আর সিস্টেমের বাইরে যা কিছু থাকে তাই কি পরিবেশ। মনে করো যে এটা একটা পাত্র, ঠিক আছে, এটা একটা পাত্র, সাপোজ এটা একটা কি বলতো পাত্র। তাহলে এটা যদি আমাদের পাত্র হয়, তাহলে এই পাত্রের মধ্যে যদি আমি কোনো গ্যাস বা যাই, যেহেতু তাপগতিবিদ্যা আমাদের গ্যাস নিয়ে কাজ হবে, তো ধরো এই পাত্রের মধ্যে আমি কোনো কিছু নিয়ে কাজ করি, তাহলে এই পাত্রটাই হবে কি বলতো সিস্টেম। মানে ভৌত জগতের অনেক জায়গা আছে, এখন সব জায়গায় কিন্তু তোমার কি হচ্ছে না বলতো, পরীক্ষা নিরীক্ষা হয় নাই। এখন দেখো তোমার অনলাইনে অনেক কিছু আছে, এখন তুমি এডুকাটমের ক্লাস করতেছো, তাহলে এডুকাটমটা তোমার জন্য কি সিস্টেম, আর এডুকাটমের বাইরে যা কিছু আছে সবকিছু কি পরিবেশ। বিষয়টা কি বুঝতে পেরেছো? তাহলে আমরা ভৌত জগতের যে অংশে পরীক্ষা নিরীক্ষা করবো সেই অংশটা কি হবে সিস্টেম, আর সিস্টেমের বাইরে যা কিছু থাকবে সবকিছু কি আমাদের পরিবেশ। ওকে, এখন দেখো সিস্টেম হলো 3 প্রকার, একটা হলো মুক্ত সিস্টেম, একটা বদ্ধ সিস্টেম, আর একটা কি বিচ্ছিন্ন সিস্টেম। ঠিক আছে, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আর একটা কি বলতো আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, তো আমাদের একটু খেয়াল করে দেখো যে এই যে মুক্ত সিস্টেম, যেটা মুক্ত সিস্টেমটা কি, মুক্ত সিস্টেমটা হলো ধরো এই যে একটা পাত্র, এই পাত্রে তোমার মনে করো যে কোনো কিছু আছে, এখন এই পাত্রে তুমি কি করতেছো, এখান থেকে হিট দিচ্ছ, সাপোজ এখান থেকে কি দিচ্ছ, হিট দিচ্ছ, এই পাত্রটা ওপেন মুক্ত সিস্টেম যেহেতু, তাহলে দেখো এখান থেকে তুমি হিট দিচ্ছ মানে আলটিমেটলি কি দিচ্ছ বলো তো, এই পাত্রে এনার্জি দিচ্ছ। এবং ওপেন মানে কি, ধরো তুমি যে কোনো কিছু রান্না করতেছো, ঠিক আছে, মনে করো তুমি রান্না করতেছো, তাহলে তুমি নিজে হিট দেওয়া মানে কি বলতো শক্তি দেওয়া। এখন উপর দিয়ে কি বলতো ধোঁয়া আকারে বাষ্প আকারে কি আমাদের বের হবে না, এনার্জি বের হবে না, তাপ বের হবে না, তাহলে এখান থেকে আমাদের কি বের হচ্ছে বলতো, তাপ কিন্তু বের হচ্ছে। ওকে, এখানে তুমি হিট দিচ্ছ, এনার্জি দিচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের কি তাপটা বের হচ্ছে, মানে এনার্জিটা, বা এনার্জি তাপ মানে শক্তি মানে এনার্জি বের হচ্ছে। ওকে, এখন দেখো তুমি এই যে যেহেতু এটা ওপেন, তার মানে এটার মধ্যে তুমি চাইলে কি চামচ দিয়ে কি কোনো কিছু দিতে পারো, ভর দিতে পারো, মানে পানি দিতে পারো, বা যে কোনো কিছু দিতে পারো, আবার কি চাইলে কিন্তু তুমি এখান থেকে কি বলতো ভরটা নিতে পারো। তাহলে মুক্ত সিস্টেমটা কি, যে প্রক্রিয়া কি হয় বলতো, সিস্টেম ও পরিবেশের মাঝে ভর ও শক্তি উভয় আদান প্রদান করতে পারে। ঠিক আছে, এখানে কি বলতো মুক্ত মানে কি ভর এনার্জি দুইটাই কি হবে বলতো আদান প্রদান করবে। মুক্ত সিস্টেমে সিস্টেম ও পরিবেশের মাঝে কি ভর ও শক্তি উভয় আদান প্রদান করবে। এখানে একটু মানে টাইপিং এর জন্য একটু আসছে। যাই হোক, বদ্ধ সিস্টেমটা কি ভাইয়া, বদ্ধ সিস্টেমটা হলো ধরো তুমি যে পাত্রটা নিচ্ছ, ধরো এই পাত্রটা আমি নিলাম, ঠিক আছে, এই পাত্রটা নিচ্ছি আমি, এখান থেকে হিট দিচ্ছি, মানে কি দিচ্ছি আমি এনার্জি দিচ্ছি, এটা কিন্তু ঢাকনা আছে। এখন ঢাকনা যদি থাকে সহজে কিন্তু আমার কি বাষ্পটা কি বের হবে না, তাই না? কিন্তু দেখবা যে তোমার পাত্রের উপর দিয়ে কিন্তু তোমার একটা রেডিয়েশনের মাধ্যমে কি এনার্জি কিন্তু হিট কিন্তু বের হবে। সো আলটিমেটলি আমার এখান থেকেও কি রেডিয়েশনের মাধ্যমে এনার্জি বের হয়। কিন্তু যেহেতু এটা ঢাকনা আছে, তুমি ধরো ঢেকে দিছো, তো ঢেকে দিছো মানে কি তুমি এখানের এটার ভিতরে কি দিতে পারবা না, ভর দিতেও পারবা না আবার নিতেও পারবা না, কারণ সেটা ঢাকনা আছে, যে জন্য সেটা কি বদ্ধ সিস্টেম। তাহলে এখানে শুধু সিস্টেম ও পরিবেশের মাঝে কি হবে, শুধুমাত্র শক্তি আদান প্রদান হবে। এখন বলতে পারো ভাই এই জিনিসগুলো আমরা পারি কেন বলতেছেন, অনেক ইউনিভার্সিটিতে স্পেশালি চিটাগাং ইউনিভার্সিটিতে আমাদের কি হিউজ পরিমাণ থিওরিটিক্যাল কোশ্চেন আসে, তো যার জন্য আমাদের সব পড়তে হবে। বিচ্ছিন্ন সিস্টেম দেখো, বিচ্ছিন্ন সিস্টেম মানে তোমার এখানে যেমন ধরো তুমি এই যে চায়ের ফ্লাস্ক যদি দেখো, ফ্লাস্কে তোমার কি তুমি কোনো কিছু দিতেও পারবা না নিতেও পারবা না, এবং ফ্লাস্কের তোমার এমন ভাবে প্রলেপ দেওয়া থাকে গায়ে, তোমার এখান থেকে কি হয় না বলতো, তোমার তাপ দেওয়াও যায় না,
নেওয়াও যায় না। যদি আমার তাপ যদি দেওয়া যেত নেওয়া যেত তাহলে কি পানি ফ্লাস্কে পানি কি গরম থাকতো? থাকতো না কিন্তু। বুঝতে পারছো বিষয়টা? তো এখানে বিচ্ছিন্ন সিস্টেম মানে কি, এখানে এই যে বিচ্ছিন্ন সিস্টেমে ভর ও শক্তি কোনো কিছুই আদান প্রদান হবে না। আবারও বলছি, মুক্ত সিস্টেমে কি হয় বলতো, ভর সিস্টেম ও পরিবেশের মাঝে ভর ও শক্তি আদান প্রদান হয়, আর বদ্ধ সিস্টেমে শুধুমাত্র কি এনার্জি আদান প্রদান হয়, আর বিচ্ছিন্ন সিস্টেমে কোনো কিছু আদান প্রদান হয় না। এই তোমরা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো সবাই একটু মেসেজ ক্লিয়ার লেখো তো, কমেন্টে ক্লিয়ার লেখো তো, দেখি কে কে বুঝতে পারছো, একটু ক্লিয়ার লেখো তো। ওকে, যেহেতু আমাদের অ্যাডমিশনের ক্লাস, সো আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো তোমরা অলরেডি তোমরা পড়ে আসছো। সো আমাদের দেখা যাচ্ছে যে যতটুকু মানে তোমার একদম সূত্র থেকে দেওয়া দরকার ততটুকুই দেবো। বেসিক্যালি আমরা এটার ব্যবহার করে কিভাবে কোশ্চেনগুলো বিশ্ববিদ্যালয়ে আসে সেগুলোই সলভ করার চেষ্টা করব বেশি। ওকে, এখন দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমি বলি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি ছিল ভাইয়া? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা ছিল এরকম যে কাজ সম্পূর্ণরূপে কি তাপে অথবা তাপ সম্পূর্ণরূপে কাজে। বুঝছো? তাপ সম্পূর্ণরূপে কাজে অথবা কাজ সম্পূর্ণরূপে তাপে। হ্যাঁ, তো তোমার কি রকম, তাপ তাপ থেকে কি হচ্ছে বলতো, কাজ হবে সম্পূর্ণরূপে, হ্যাঁ, অথবা এই কাজ থেকে আবার কি হবে বলতো, তাপ হবে। যদি আমাদের সম্পূর্ণরূপে যদি দুইটা রূপান্তরিত হয়, ঠিক আছে, এখন আমি এটাকে যদি কিউ দ্বারা প্রকাশ করি তাপকে, অথবা এইচ দ্বারা প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই। আর ডাব্লিউ মানে কি কাজ, তখন তাদের মধ্যে সম্পর্ক কি বলতো, ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ। ঠিক আছে, ডাব্লিউ প্রপোর্শনাল টু কি বলতো, ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ। এখন আমি যখন প্রপোর্শনাল চিহ্ন উঠে দেবো, সমানুপাতিক চিহ্ন উঠে দেবো, যখন কি জে আসবে, জে কিউ। ওকে, এই জে কি, জে হলো যান্ত্রিক সমতা, যে হলো কি যান্ত্রিক সমতা। এই সূত্রটা কিন্তু আমাদের রসায়নেও আছে। রসায়নে যে কি বলতো, তাপ রাসায়নিক তুল্যাঙ্ক হিসেবে ব্যবহৃত হয়, তাই না? তোমরা তড়িৎ রসায়নে যখন পড়ছো, তো একটু খেয়াল করে দেখো, জে এর মান যদি আমাকে জে না দেওয়া থাকে, মানে দেওয়া না থাকে, তাহলে আমরা কি ধরবো, 4.2 ক্যালোরি। ঠিক আছে, যদি আমাকে জে এর মান না দেওয়া থাকে, না দেওয়া থাকে, তাহলে জে এর মানটা আমরা ধরবো কত বলতো, 4.2। ওকে, একটু খেয়াল করে দেখো তাহলে আমাদের, যদি আমরা দেখি যে এখানে এই যে আমাদের এইচ দ্বারা প্রকাশ করছি, কোনো সমস্যা নেই, তুমি এইচ দ্বারা প্রকাশ করতে পারো, অথবা কি তুমি যে কিউ দ্বারা প্রকাশ করতে পারো, কোনো প্যারা নাই। হ্যাঁ, এখন দেখো একটু খেয়াল করে, আমাদের তাপগতিবিদ্যার একটা সাধারণ সূত্র আছে, বুঝছো? তাপগতিবিদ্যার কি আছে বলতো, এটা কি আমাদের একদম মেইন সূত্র থেকে আসছে, আর একটা আছে কি আমাদের সাধারণ সূত্র, সাধারণ সূত্র, সাধারণ গাণিতিক রূপ আর কি। সাধারণ সূত্র যদি আমি দেখি, সাধারণ সূত্র, তো সাধারণ সূত্রটা কি ভাইয়া? সাধারণ সূত্রটা হলো, ধরো এটা একটা মনে করো সিস্টেম, ঠিক আছে, এটা একটা কি সিস্টেম। এখন এই সিস্টেমে তুমি বাইরে থেকে মনে করো এখানে কি করতেছো, তুমি ডিকিউ পরিমাণ তাপ দিচ্ছ। এখন তুমি কোনো কিছুর ভিতরে তুমি তাপ দিচ্ছ মানে কি, আলটিমেটলি এনার্জি দিচ্ছ, কারণ তাপ এক প্রকার শক্তি। তাহলে সিস্টেমে যদি তুমি তাপ দাও তাহলে কি হবে বলতো, এই সিস্টেমের তো আমার কোনো কিছুর অবশ্যই পরিবর্তন হবে, কারণ সে একরকম ছিল, সেখানে তুমি এনার্জি দিচ্ছ, তাহলে এই এনার্জিটা আমার কোনো না কোনো কিছুতে ব্যবহৃত হবে। তো আলটিমেটলি এই সিস্টেমে কি হবে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে ডিইউ, এবং এখানে যে কাজটা হবে সেটা হলো ডিডাব্লিউ। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমি ডিকিউ এর জন্য ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিইউ মানে কি বলতো, ঢাকা ইউনিভার্সিটি না, ডিইউ হলো এখানে কি বলতো, অন্তস্থ শক্তি। ওকে, তাহলে এখানে ডিকিউ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ডিকিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি ডিইউ প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, এখন দেখো আমরা জানি গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে কৃত কাজ, গ্যাসের ক্ষেত্রে কৃত কাজ আমাদের ডিডাব্লিউ কি বলতো, ডিডাব্লিউ, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কত তোমরা জানো, পিডিবি গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, অবশ্যই তোমাকে আয়তনের পরিবর্তন হইতে হবে, গ্যাসের ক্ষেত্রে যদি তোমার আয়তনের পরিবর্তন না হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটায় এই যে ডিডাব্লিউ মানটা যদি আমি এখানে বসায় দিই, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ডিইউ প্লাস ডিডাব্লিউ মানে কি পিডিবি প্লাস কত, পিডিবি। ওকে, এই যে আমাদের এটা হলো আমাদের কি সাধারণ গাণিতিক রূপ, এটা কি বলতো সাধারণ গাণিতিক রূপ। এখন এই যে ডিকিউ ডিইউ এবং ডিডাব্লিউ, ডিকিউ ডিইউ এবং ডিডাব্লিউ, এই যে এই বিষয়, এই রাশিগুলা কি তোমার পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন কখন পজিটিভ হবে, এখন কখন নেগেটিভ হবে, এই জিনিসটা কিন্তু তোমাকে ডিরেক্টলি লেখা থাকবে না যে এটা কি পজিটিভ এটা নেগেটিভ, এরকম লেখা থাকবে না, এখানে বাংলা কথা দিয়ে লেখা থাকবে এবং সেটা তোমাকে বুঝতে হবে। ধরো সিস্টেমে তুমি যদি তাপ দাও, মানে সিস্টেম যদি তাপ সরবরাহ করে, মানে বাইরে থেকে পরিবেশ থেকে সিস্টেমের ভিতরে তাপ গেলে, তাহলে ডিকিউ এর মান কি প্লাস, আর সিস্টেম থেকে যদি বের হয় তাপ তাহলে কি হবে মাইনাস। তো এই জিনিসগুলো আমরা দেখবো। আবার অন্তস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ প্লাস, অন্তস্থ শক্তি হ্রাস পেলে ডিইউ মাইনাস। ঠিক আছে, আর সিস্টেম যদি তোমার সিস্টেম যদি কাজ করে, এখন যদি তোমার মনে হচ্ছে কাজ করে তাহলে কি ডিডাব্লিউ প্লাস, আর সিস্টেমের উপর যদি কাজ করা তাহলে সেখানে একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের এখানে একটু যদি আমরা দেখি, এখানে চার্ট কিন্তু দেওয়া আছে, এই দেখো এইটা হলো আমাদের কি সাধারণ গাণিতিক রূপ, এবং ডিকিউ মানে তাপ শক্তির পরিবর্তন, ডিইউ মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিডাব্লিউ কি কৃত কাজ। দেখো কখন ডিকিউ কখন ধনাত্মক হবে, যখন সিস্টেম তাপ সরবরাহ করা হয়, মানে সিস্টেমে তুমি তাপ দিবা। আর ঋণাত্মক মানে কি, কখন সিস্টেম
তাপ হারাবে। আর ডিইউ কি সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে, আর ডিইউ কি আমাদের ঋণাত্মক কখন হবে, যখন অন্তঃস্থ শক্তি কি হবে বলতো, হ্রাস পাবে। আর সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে সেটা কি বলতো, ডিডাব্লিউ প্লাস। আর সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে, মানে সিস্টেমের উপর কাজ যদি হয় তাহলে সেটা কি হবে বলতো, মাইনাস। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে আমরা কিছু অঙ্ক করি, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। ওকে, আর ক্লাস শেষে আমি যা পড়াচ্ছি এই জিনিসগুলো তোমাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, প্যারা নিও না, তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। ক্লাস শেষে তোমরা কি করবা, এই যে আমি তোমাদের যে দিব এখান থেকে সুন্দর করে তোমার জন্য যা যা দরকার সবকিছু নোট করবা, এ টু জেড। ঠিক আছে, সবকিছু নোট করবা, কারণ কি দেখো আমাদের আলটিমেটলি এই ক্লাসগুলো তো অনেকগুলো ক্লাস হবে। এখন তুমি যদি ক্লাসগুলোর শুধু অপেক্ষায় থাকো তাহলে কিন্তু হবে না, কারণ যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমার এক সপ্তাহ আগে, তুমি কি এতগুলো ক্লাস দেখে শেষ করতে পারবা না। কিন্তু তোমার কাছে যদি নোট খাতা থাকে, তুমি কিন্তু নোট খাতা কিন্তু চাইলে 1-2 দিনে বারবার রিভিশন দিতে পারবা। এজন্য তোমাকে এখন থেকেই প্রত্যেকটা ক্লাসের যে পড়ানো হবে সবগুলোই নোট করতে হবে। ঠিক আছে, এবং নোট তুমি সুন্দরভাবে করতেছো কিনা এবং সেই নোটটা তোমার হচ্ছে কিনা সেটার জন্য আমাদের কি করতে হবে, ছবি তুলে আমাদের যে গ্রুপ আছে এডুকেটম স্কুল মেইন গ্রুপ, সেই গ্রুপে তুমি পোস্ট দিয়ে দিবা, এবং অ্যাসাইনমেন্ট কিভাবে পোস্ট দিবা, নোট কিভাবে পোস্ট দিবা সেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, এবং অথবা ওই গ্রুপে গেলেও দেখবা আমাদের হিউজ শিক্ষার্থী রেগুলার পোস্ট দিচ্ছে, তোমরা একটু কষ্ট করে পোস্ট দিবা। তাহলে কি করবা, আমি আজকে ক্লাস শেষে তোমরা রাতের মধ্যেই, রাত 8টা 9টা 10টার মধ্যে দিয়ে দিবা। আমি রাতে যারা পোস্ট দিবা সবার নোট খাতা আমি চেক করব, যদি কোথাও ভুল থাকে সেখানে আমি কমেন্টে জানিয়ে দেব। ওকে, দেখো যে আমাদের এখানে কি আছে, এখানে বলছে কি যে আমাদের একটা কি দেওয়া আছে বলতো, দেওয়া আছে হলো যে 1.0 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার স্থির চাপে। ঠিক আছে, কোন চাপে, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন 0.4 মিটার কিউব থেকে 0.2 মিটার কিউব হলো। এখন বহিস্থ কাজের পরিমাণ নির্ণয় করো। ওকে, বহিস্থ কাজের পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো চাপ আমাকে দেওয়া আছে পি, এটা, আর আয়তন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আয়তন কি হয়েছে বলতো, চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের কাজ চাইছে, তাহলে আমাদের এখানে কোন সূত্রটা হবে বলতো, আলটিমেটলি আমাদের সূত্র হবে কি, ডিডাব্লিউ। ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো পিডিবি। আমরা এটা জানি তাই না, কারণ এখানে চাপ আর আয়তনের পরিবর্তন। তাহলে চাপ আর আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে আমরা ডিডাব্লিউ কিভাবে বের করবো, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিবি। খুবই সিম্পল। আগে দেখবা একটা অঙ্ক করার ক্ষেত্রে আগে দেখবা কি কি মান দেওয়া আছে, ওই মানের উপর বেসিস করে তোমাকে সূত্র অ্যাপ্লাই করা শিখতে হবে। দেখো এখানে আমাদের, তোমাদের কাছে মনে হতে পারে এখানে পয়েন্ট আছে, আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো, খুবই সিম্পল। দেখো তোমাকে এমন অঙ্ক দিবে না যেটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না, তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা বলে সেই ম্যাথটা দিবে। দেখো আমি করি, যে এখানে কি আছে আমাদের 1 × 10⁵ ডিবি, মানে কত আমাদের 0.04 থেকে কত 0.02। একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের আলটিমেটলি কত থাকলো, 10⁵ থাকলো, এখানে 0.4 থেকে 0.2 যদি বিয়োগ করো তাহলে কত হবে, 0.02। 0.02। আচ্ছা 0.02 কে আমি এটা লিখতে পারি কি, 2 × 10⁻, কত হবে বলো তো, 3 হবে না, না 2 × 10⁻, কত আমাদের, কত হবে 2 × 10⁻, কত 2, 100 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসে। ঠিক আছে, তো এখানে -2। তো একটু খেয়াল করে দেখো যে 0.02 মানে কি বলতো, 2/100। 0.02 মানে কি 2/100 না, তাহলে মানে এটাকে আমি এটা লিখতে পারি, তাই তো। ওকে, তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে আমাদের আলটিমেটলি 2 × 10⁻, কত, এটা যেহেতু আমাদের বেস সেম আছে, তাহলে দুটো যোগ করলে 5 আর -2 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এটা আমাদের কি অ্যান্সার। তোমরা কি এটা বুঝতে পারছো? সবাই একটু কমেন্ট করো তো দেখি, সবাই একটু কমেন্টে জানাও এটা বুঝতে পারছো কিনা, বা এটার ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা, একটু ফার্স্ট কমেন্টে জানাও তো দেখি। সবাই একটু কমেন্টে জানাও যে বুঝতে পেরেছো কিনা। তো এখন দেখো এখানে আবার একজন বলছে, আবার একটু বলেন, ওকে বলতেছি। দেখো এখানে আমাকে চাপ দেওয়া আছে আর আয়তনের পরিবর্তন দেওয়া আছে, মানে দুইটা আয়তন দেওয়া আছে, মানে ডিবি দেওয়া আছে, তাই তো। তো একটু খেয়াল করে দেখো, আমরা ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জানি, পিডিবি, পির মান আমি বসাইলাম, আর আয়তন মানে কি তোমার বড় আয়তন থেকে ছোট আয়তন বিয়োগ করবা, ডিবি আয়তনের পরিবর্তন। তাহলে এখানে 0.04 থেকে 0.02 বিয়োগ করলাম, তাহলে 0.04 থেকে 0.02 বিয়োগ করলে কত হয় বলতো, 0.02 আসে। বা 0.02 মানে কি বলতো, আলটিমেটলি এটাকে এটা আবার কি বলে, 0.02 মানে হলো যে এখানে কি বলতো, এখানে দেখো পয়েন্টের পরে কয়টা ঘর আছে, একটা দুইটা,
তার মানে আমার কি হবে বলতো, এখানে 2 ইন্টু কত হবে, 10 কত -2 হবে। খুবই সিম্পল বিষয়। মানে পয়েন্টের পরে যদি আমাকে 4টা ঘর থাকতো তাহলে কি পয়েন্ট 10 কত -4 করে দিতাম, সোজা কথা, ঠিক আছে। তো এটা 0.02 মানে কি বলতো, 0.02 মানে আলটিমেটলি 2/100, তাই না? 2/100, তাহলে 100 মানে কি 10 স্কোয়ার, তাহলে ওইটা উপরে গেলে কি -2 হয়ে যায়। সো তুমি খুবই সিম্পলি মনে রাখবা যে এখানে পয়েন্টের পরে যে কটা ঘর থাকবে, তুমি এখানে 10 এর উপর কি ওইটা কি পাওয়ার হবে মাইনাস। ওকে, তো আমি সেটাই বসাইছি। তো বসানোর পরে তো এখানে দেখো 2 থাকলো, এটা 10⁵, 10⁻², তাহলে এটার বেস সেম। সো এখানে +5 আর -2 যোগ হলে কত হয়, +3 হয়। তো আমি সেটাই বসাইছি। ওকে ওকে, বুঝছি ভাইয়া। অনামিকা সরকার বুঝছি, ওকে। সুমি আক্তার বুঝছি, ঠিক আছে। মারিয়াম আক্তার সুমি জি বুঝছো, ওকে। হাবিবুর রহমান ডান, মোশাররফ হোসেন ক্লিয়ার, রেবেকা সুলতানা লামিয়া বুঝেছি, আফিয়া হুমায়রা অর্পণা ক্লিয়ার, ওকে। সাবিনা ইয়াসমিন মিতা ক্লিয়ার জি, আরিস তমাল, জাফরিন জারা, ওকে। জান্নাতুল ফেরদৌস বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ফারিসা জান্নাত ক্লিয়ার, সানজিদা ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদেরকে আবারও বলছি, যেহেতু ক্লাসটি আমরা এডুকাটম স্কুল থেকে টোটালি ওপেন ক্লাস হচ্ছে এটা, তাহলে একটু কষ্ট করে তোমরা টাইম লাইনে শেয়ার দিয়ে দিও, হ্যাঁ। যেহেতু ভাইয়ারা কষ্ট করে পড়াচ্ছে, তো তোমরা তোমাদের জায়গা থেকে এতটুকু করতেই পারো, তাই না? যেহেতু আমরা ফ্রি এই ক্লাসটা নিচ্ছি। ওকে, তারপর দেখো কি বলছে, একটু খেয়াল করে দেখো। বলছে কি, কোন সিস্টেম থেকে 293 জুল তাপ শোষণ করা হয়। সিস্টেম থেকে 293 জুল তাপ শোষণ করা হয়, সিস্টেমের উপর 214 জুল কার্য সম্পাদন করা হয়, সিস্টেমের উপর কাজ করছে, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কত? তোমাদেরকে আগেই বলছিলাম যে ভাইয়া, এই যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এখানে যে ডিকিউ ডিইউ ডিডব্লিউ এই তিনটা টার্ম আছে, এই তিনটা টার্ম কি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয় সেটা একটু আগে আমি বললাম। এই অঙ্কের মাধ্যমে দেখো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এখানে কি বলছে, সিস্টেম থেকে তাপ শোষণ করা হয়। ভাই সিস্টেম থেকে যদি তাপ শোষণ করে তাহলে কি হবে, ডিকিউ এর মান কি হবে, মাইনাস। তুমি যদি সিস্টেমে তাপ দাও, মানে সিস্টেম তাপ গ্রহণ করে, তাহলে সেটা কি হবে, প্লাস। এখানে তাহলে ডিকিউ কত হবে বলতো, ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে, -293 জুল। বিষয়টা কি বুঝতে পারছো? এখানে কিন্তু আবারও বলছি, এখানে কিন্তু প্লাস মাইনাস লেখা থাকবে না, বা ধনাত্মক ঋণাত্মক এরকম লেখা থাকবে না। এখানে তোমাকে বাংলা কথা কি শোষণ করবে, গ্রহণ করবে, এরকম লেখা থাকবে, ঠিক আছে। তো ওইটা দিয়েই তোমাকে বুঝতে হবে। এখানে বলছে সিস্টেম থেকে 293 জুল তাপ শোষণ করা হয়, মানে কি সিস্টেম থেকে তুমি তাপ নিচ্ছ, তার মানে সিস্টেম থেকে তাপ যদি বাইরে হয়, মানে তাপটা কমে যাচ্ছে সিস্টেমের তাপ যদি কোনোভাবে কমে যায়, তার মানে বুঝতে হবে যে ডিকিউ এর মানটা কি বলতো, ঋণাত্মক। ওকে, বলছে কি সিস্টেমের উপর কাজ করা হয়, সিস্টেমের উপর কি করা হয় বলতো, সিস্টেমের উপর কাজ করা হয়। এন্ড সিস্টেমের উপর যদি কাজ করা হয়, তাহলে আমরা জানি সিস্টেম যদি কাজ করে তাহলে কি ধনাত্মক, আর সিস্টেমের উপর যদি কাজ করা হয় তাহলে কি ঋণাত্মক। তাহলে এখানে ডিডব্লিউ কত হবে বলতো, মাইনাস কত, 214 জুল। ওকে, এখন আমাকে অভ্যন্তরীণ শক্তি ডিইউ কত সেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। তো একটু খেয়াল করে দেখো, আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু কত, ডিইউ প্লাস ডিডব্লিউ। তো ডিইউ ইজ ইকুয়াল টু কি হবে বলতো, ডিকিউ মাইনাস ডিডব্লিউ। তুমি যখন অঙ্ক করবা, এরকম 2-3টা অঙ্ক করার পরে কিন্তু তুমি এগুলো এমনি মুখস্থ করতে, মানে মনে মনে তোমার অটোমেটিকলি চলে আসবে, তখন এত সূত্র লিখতে হবে না। ওকে, এখন ডিকিউ এর মান বসাই, -293 মাইনাস ডিডব্লিউর মান কত, -214, তাই তো। দেখো এখন এখানে কত, -293, এখানে মাইনাস মাইনাসে কি হয়ে গেল, +214। তাহলে আমি এখানে দেখো এটা -293 আর প্লাস কত, 214, তাহলে এটা করলে কত হইতে পারে একটু দেখো তো, কত হইতে পারে, -79 জুল। ওকে, এটা হলো আমাদের কি অ্যান্সার। মানে এখানে মাইনাস আসছে, মানে তাহলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিটা কি হয়েছে বলতো, হ্রাস পেয়েছে, ঠিক আছে। ডিইউ মাইনাস বলতে এখানে কি বোঝানো হয়েছে, কারণ ডিইউ এর মান মাইনাস আসা মানে বুঝতে হবে সেখানে অভ্যন্তরীণ শক্তির পরিমাণ কি হয়, হ্রাস পায়। বুঝতে পারছো? এটা কি বুঝতে পেরেছো সবাই? আমি যখন অঙ্কগুলো করব, তোমাদের কাছে যখন কমেন্ট চাবো, তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু ফাস্ট কমেন্ট করে জানাবা, ঠিক আছে। ওকে, সবাই একটু ফাস্ট কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, মোসাম্মদ মারিয়াম আক্তার সুমি টাইম লাইনে শেয়ার কেমনে দেয়? ভাই যে এখানে যে শেয়ার অপশনটা আছে না, এই শেয়ারে খালি ক্লিক করলেই হয়ে যাবে, শেয়ার দিয়ে পোস্ট দিয়ে দাও। ওকে, মেঘলা আকাশ বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার ভাইয়া, মুস্তাফিজুর রহমান ডান।
শমী আক্তার বুঝছি, ঠিক আছে। রেবেকা সুলতানা লামিয়া বুঝেছি। ওকে ওকে, আমরা প্রথম যারা কমেন্ট করবো 4-5 জনের কমেন্ট নিব, বেশি কমেন্ট নিব না, ঠিক আছে, কারণ অনেক সবাই কমেন্ট করলে তাহলে ঝামেলা। তো তোমরা ফার্স্ট কমেন্ট করবা, ওকে, ঠিক আছে। ওকে ওকে, তারপরে দেখো বলছে কি, আমি আমার ক্লাসে যত ফিজিক্স ক্লাসে তোমার হিউজ পরিমাণ অঙ্ক আসবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, যেন আমি অনেক যত ধরনের অঙ্ক আসার পসিবিলিটি আছে সবগুলোই আমি করানোর চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের কাজ হবে ভাইয়া, এই যে আমার ক্লাসটা সুন্দর করে নোট করবা, নোট করার পরে তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলি শেষ মানে সলভ করবা, আর কোনো কাজ নাই। হ্যাঁ, একটি আদর্শ গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করতে 42 জুল কাজ সম্পন্ন হয়। সংনমনকালে গ্যাস কত ক্যালোরি তাপ হারায়, ঠিক আছে। সংনমনকালে গ্যাস কত ক্যালোরি তাপ হারায়। ওকে, এখানে আমাকে কি দেওয়া আছে বলতো, এখানে আমাকে ডাব্লু পরিমাণ দেওয়া আছে। ডাব্লু কত বলতো, 42 জুল। দেখো অঙ্কটা আমি কিভাবে করব। এখানে সংনমনকালে গ্যাস কত ক্যালোরি তাপ হারায় মানে এখানে আমাকে কিউ চেয়েছে, তাই না, কিউ এর মানে চেয়েছে। এখন দেখো ডাব্লু আর কিউ এর মধ্যে কিন্তু আমরা সম্পর্ক জানি, সেটা সম্পর্কটা কি বলতো, ডাব্লু ইজ ইকুয়াল টু কি বলতো ছিল, জে এইচ বা জে কিউ, তুমি যেটাই বলো না কেন, জে কিউ। ডাব্লু ইজ ইকুয়াল টু কত, জে কিউ, আমাদের ফার্স্ট ল তাপগতিবিদ্যা, ঠিক আছে। তো ডাব্লু ইজ ইকুয়াল টু কত, জে কিউ। তাহলে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু কত, ডাব্লু বাই জে। এই যে দেখো আমাকে কিন্তু এখানে জে এর মানটা দেওয়া নাই, তাহলে জে এর মান যদি না দেওয়া থাকে ভাইয়া, তাহলে এখানে কি হবে, জে এর মান কত আমাদের, জে এর মান কিন্তু 4.2, তাই না। জে এর মান কত বলতো, জে এর মান হলো আমাদের 4.2। তাহলে জে এর মান যদি 4.2 হয়, তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো এখানে কত হবে, ডাব্লুর মান কত, 42 বাই 4.2। 42 কে 4.2 দ্বারা ভাগ করলে কত আসে আলটিমেটলি বলতো, 10 ক্যালোরি। ওকে, এখানে বলছে কত ক্যালোরি তাপ হারায়, সো আমাদের অ্যান্সার একক কি হবে, ক্যালোরি, 10 ক্যালোরি। ওকে, খুবই সিম্পল, খুবই সিম্পল। তো এটা জানতে, এটা খুবই সিম্পল, এটা আর জানতে চাবো না বুঝছো কিনা, এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপরে দেখো এখানে কি একটা এমসিকিউ যদি আমরা পড়ি, এই এমসিকিউটা রুয়েটে আসছিল 12-13 সালে। ওকে, তো একটু খেয়াল করে দেখো কি বলছে, কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায়, এর অন্তস্থ শক্তি কি হয়, 500 জুল বৃদ্ধি পায়, ঠিক আছে। কোন সিস্টেম পরিবেশ থেকে কি করছে বলতো, পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করছে। তাহলে একটু খেয়াল করে দেখো, সিস্টেম কিন্তু তাপ শক্তি নিছে কোথা থেকে, পরিবেশ থেকে। ওকে, আবার বলছে কি অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে, এটা সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত। খুবই খুবই সহজ অঙ্ক, তোমরা এটা সবাই একটু অ্যান্সার দাও তো, দেখি পারো কিনা, সবাই একটু অ্যান্সার দাও। এখানে একটু খেয়াল করে দেখো, এই যে আমার সিস্টেমটা কি করছে, পরিবেশ থেকে তাপ শোষণ করছে। ভাই এই শোষণ থাকা মানেই যে মাইনাস হবে এরকম কিন্তু না। শোষণ থাকা মানে কি, ধরো সিস্টেম যদি শোষণ করে, তার মানে কি সিস্টেম কি গ্রহণ করলো না ভাই। এখানে বুঝতে হবে কে শোষণ করতেছে, সিস্টেম শোষণ করছে, তাই না। কোথা থেকে শোষণ করছে, পরিবেশ থেকে, মানে কি পরিবেশ থেকে সে তাপটা নিছে। তাহলে এখানে ডি কিউ এর মানটা কি হবে আমাদের, আলটিমেটলি +800 জুল, তাই তো। আবার বলছে কি অন্তস্থ শক্তি বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধি পাইছে মানে কি, ডিইউ কি +500 জুল, খুবই সিম্পল। আমাকে বলছে ডিডব্লিউর পরিমাণ কত। ওকে, এখন দেখো আমাদের ডিডব্লিউ ইজ ইকুয়াল টু আলটিমেটলি কি হবে, তাহলে আমরা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, সো ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, ডিকিউ মাইনাস ডিইউ, ঠিক আছে। তাহলে ডিকিউ এর মান কত, 800 মাইনাস কত, 500। তাহলে 800 মাইনাস 500 অনেক কঠিন বিয়োগ মনে হচ্ছে। তোমরা যারা মাইনাস লিখছো তাদের উদ্দেশ্যে বলবো ভাই আগে বিয়োগ শেখো, ঠিক আছে। এইরকম ভাবে যদি বিয়োগ করো তাহলে হবে, তাহলে কত, +300 জুল। তাহলে ঠিক আছে, সো যারা এই যে অ্যান্সার দিছো এ, তাদের অ্যান্সার রাইট, মানে 300 জুল যারা বলছো, +300 জুল যারা বলছো, তাদের অ্যান্সার রাইট, ঠিক আছে। তারপর দেখো এই যে ঢাকা ইউনিভার্সিটি 6-7 সালে একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে। কোন সিস্টেম 1500 জুল তাপ শোষণ করে, সিস্টেম কি করে 1500 জুল তাপ শোষণ করে এবং 42 জুল কাজ সম্পাদন করে। ভালো কথা, সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন কত, ঠিক আছে। এটার অ্যান্সার কত হবে একটু সবাই ফার্স্ট দাও তো, এটার অ্যান্সার কত হবে দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে সবাই একটু দ্রুত ফার্স্ট অ্যান্সার দাও। যেখানে কি বলছে, বলছে যে আমাকে সিস্টেম কি করছে, 1500 জুল তাপ শোষণ করছে, ঠিক আছে। 1500 জুল তাপ শোষণ করছে কে বলতো, সিস্টেম, এবং বলছে 42 জুল কাজ সম্পাদন করে, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে, সিস্টেমের অন্তস্থ শক্তির পরিবর্তন কত। ওকে, তাহলে এটা অ্যান্সার কত হবে সবাই একটু ফার্স্ট অ্যান্সার দাও। এখানেও ওই আগের মতোই সিস্টেমটা আসলে
যে এখানে আমাদের ডি ইউ ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া, ডি কিউ মাইনাস ডি ডাব্লিউ, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, ডি কিউ এর মান যেহেতু তাপ সিস্টেম শোষণ করেছে, মানে সিস্টেম গ্রহণ করেছে, তাই না? তাহলে আমার এখানে কি প্লাস, তাহলে 1500 প্লাস হবে মাইনাস ডি ডাব্লিউ, এখানে কাজ সম্পাদন হয়েছে। তো এখানে কিন্তু বলে না যে সিস্টেমের উপর কাজ সম্পাদন হয়েছে, মানে কাজ সম্পাদন হয়েছে। তো এখানে কিন্তু আমাকে কোনো ক্লু দেওয়া নাই, তার মানে এখানে কি ডি ডাব্লিউ মান কত, 82। এবং 82 জন কাজ সম্পাদন হয় নরমালি, তার মানে নরমালি হয়েছে, মানে এখানে ডি ডাব্লিউ মান কি প্লাস। তো আমি এখানে সেটাই বসাইলাম, 1500 মাইনাস 82 কত হবে বলতো? আমি তো জানি 1418 হওয়ার কথা, কারণ 82 সাথে 18 যোগ করলে 100 হবে, তার মানে তখন 1400 প্লাস 100 1500, খুবই সিম্পল, এত জুল অন্তঃস্থ শক্তি। ওকে, যারা 1418 অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটা রাইট, ঠিক আছে। আমরা আর একটা কোশ্চেন দেখি। এক বায়ুমণ্ডলের চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব হবে, মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো। এতে কি সাম্প্রদায়িক বলছে, আচ্ছা সম্পাদিত আর কি, এখানে সম্পাদিত কি কাজের পরিমাণ কত, ঠিক আছে, সম্পাদিত কাজের পরিমাণ কত বের করতে বলছে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। এক বায়ুমণ্ডলের চাপ, তোমাকে এখানে এক বায়ুমণ্ডলের চাপ দেওয়া নাই, মানে বুঝতে হবে এখানে কি হচ্ছে, পির মান কত, আলটিমেটলি 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, এটা আমাকে ধরে নিতে হবে, এটা আমাদের মানটা মনে রাখতে হবে, ঠিক আছে। অন বায়ুমণ্ডলের চাপ মানে 10, 13, 25, তো সেটাকে আমরা কি লিখতে পারি, আলটিমেটলি অঙ্ক করার স্বার্থে আমরা কি লিখতে পারি, 10⁵। ওকে, তো একটু খেয়াল করে দেখো, আমাকে ডিডাব্লিউ পরিমাণ, ডিডাব্লিউ কত হবে, তাহলে পিডিবি, ডিডাব্লিউ পিডিবি, তাহলে পি কত, 10⁵ ইন্টু ডিবি আয়তন কত, 0.01 মানে কত হবে বলতো, 10 কিউব 10⁵ ইন্টু কত, 1 ইন্টু কত, 10 স্কোয়ার। কারণ দেখো এখানে কি হবে মাইনাস, তাই না, যেহেতু পয়েন্ট আছে, তো এখানে পয়েন্টের পর দুইটা ঘর আছে, তো আমি 10⁻² দিব, তাহলে এটা করলাম, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো 10 কিউব আছে না, 10 কিউব। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি বলতো, 10 কিউব। 10 কিউব যে কথা, 1 ইন্টু 10 কিউব একই কথা, তাই না? তাহলে অ্যান্সার আমাদের কি হবে বলতো, ডি। ঠিক আছে, আচ্ছা, একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতর কিছু তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াটি হলো, এই প্রক্রিয়াটি কি প্রক্রিয়া সবাই তোমরা জানো, যে এখানে আমাদের কি বলতো, ধ্রুব আয়তন প্রক্রিয়া হবে। এখনো যদি আমরা এটা পড়ি নেই, এটা হলো থিওরিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে, এখানে এটা থিওরিটিক্যাল কোশ্চেন, আমরা একটু পরে পড়বো, তখন এটা তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তো এটা জাস্ট মনে রাখো, ধ্রুব আয়তন প্রক্রিয়া হবে এখানে। তো এখানে একটু দেখো, যদি আমরা দেখি তাপগতিবিদের প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটি, বা এই তাপগতিবিদের প্রথম সূত্রের গাণিতিক রূপ কোনটি বলতো, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, বা ডেল কিউ ইজ ইকুয়াল টু, সো আমাদের এটা হবে আনসার, তাই না? ডেল কিউ ইজ ইকুয়াল টু কি, ডিউ প্লাস, বা ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। তো ডি কিউ যে কথা, এখানে ডেল কিউ সেম জিনিস। ওকে, বলছে তাপগতিবিদের প্রথম সূত্র মূলত কোন সূত্রের বিশেষ রূপ? তাপগতিবিদের প্রথম সূত্রটা মূলত কি শক্তির নিত্যতা না? তাপগতিবিদের প্রথম সূত্রটা কি মূলত, তাপগতিবিদের প্রথম সূত্রটা মূলত কিসের রূপ বলতো? তাপগতিবিদের প্রথম সূত্রটা হলো আমাদের, এখানে কি হবে দেখি, কে কি অ্যান্সার দিছো, এটা একটু অ্যান্সার দাও তো, জানা আছে কিনা তোমাদের, এটা জানা আছে কিনা, সবাই একটু অ্যান্সার দাও দেখি কি। ওকে, কোনটার অ্যান্সার কে দেয় রে ভাই? ও আচ্ছা, যেটা পারে সবাই ওইটার অ্যান্সারই দেয়, যেটা অ্যান্সার চাই সেটা দিতেছে না, ঠিক আছে। প্রথম সূত্র হলো শক্তির নিত্যতা সূত্র মেনে, বা শক্তির সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে। প্রথম সূত্রটা কি বলতো, শক্তির সংরক্ষণশীলতা নীতি, কিন্তু প্রথম সূত্রটা কি, শক্তির সংরক্ষণশীলতা নীতি, মানে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। ওকে, এটা কিন্তু বইতে আমাদের সুন্দর করে লেখা আছে, তো এই জন্য তোমাদের বইতে যে বোল্ড করে করে যে কিছু কথা লেখা আছে, ওই জন্য ওই তোমার বইটা রিডিং করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, আমরা কি পড়বো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার পড়ব। ভাই তাপগতিবিদ্যার কোন সূত্রের ব্যবহার, প্রথম সূত্রের ব্যবহার পড়ব। তো প্রথম সূত্রের ব্যবহার যদি আমরা দেখি, এখানে আমাদের 4টা প্রক্রিয়া আমরা ব্যবহার করা শিখবো, ঠিক আছে। কয়টা প্রক্রিয়া ব্যবহার করা শিখবো, 4টা প্রক্রিয়া ব্যবহার করা শিখবো, দেন 4টা প্রক্রিয়ার ক্ষেত্রে আমি সূত্র লিখে দিচ্ছি একটু পরে। দেখো আমাদের প্রথম যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, প্রথম যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা হলো আমাদের এখানে সমষ্ণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এখন এই সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, কি স্থির থাকে,
তাপমাত্রা স্থির থাকে। আর তাপমাত্রা স্থির থাকে মানে মনে রাখবা অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। এখন আমাদের মেইন সূত্র কি ছিল ভাইয়া? ডিকিউ ইজ ইকুয়াল টু কি? ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা ছিল কি আমাদের মেইন সূত্র। যদি আমাদের ডিইউ এর পরিমাণ 0 হয় তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে বলতো? ডিডব্লিউ। ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে? ডিডব্লিউ। ঠিক আছে, তো এই জায়গা কোন সূত্রে অ্যাপ্লাই হবে একটু পরে দেখতেছি। তারপর দেখো আমাদের সমআয়তন প্রক্রিয়া। সমআয়তন প্রক্রিয়া মানে কি বলতো? আয়তন স্থির। আর আয়তন স্থির মানে কি? ডিবি 0। আর ডিবি যদি 0 হয় তার মানে সেখানে কি কোনো কাজ হবে বলো? সেখানে কোনো কাজ হবে না। সো সেক্ষেত্রে আমাদের ডিডব্লিউ কি হবে বলতো? 0। আর ডিডব্লিউ 0 মানে এখানে দেখো ডিডব্লিউ যদি 0 হয় তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কি আসতেছে? ডিইউ। ওকে, তো এই যে আমাকে বলবে যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচে কোনটি সঠিক নয়, এই তিনটে সঠিক, বাকি যেটা থাকবে সেটা কি সঠিক নয়। আবার এরকম থাকতে পারে সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয় বা নিচের কোনটি সঠিক, এরকম কোশ্চেন কিন্তু আমাকে আসলেও আসতে পারে। এজন্য তুমি জাস্ট কোনটা স্থির আছে ওইটা স্থির থাকার কারণে কোনটা 0 হলো দেন কি হচ্ছে দাঁড়াচ্ছে এটা দেখতে হবে। এখন আসো সমচাপ প্রক্রিয়া যদি দেখি, সমচাপ প্রক্রিয়া পি স্থির। যেহেতু ডেল পি বলে কোনো কিছু নাই তার মানে এখানে আমাদের কিন্তু আলটিমেটলি প্রভাব রাখতেছে না। এই সাধারণ গাণিতিক রূপে কিন্তু কোনো প্রভাব রাখে না সমচাপ প্রক্রিয়া। তারপর দেখো এই জায়গায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? তাপের কোনো আদান প্রদান হয় না। কি হয় না? তাপের কোনো আদান প্রদান হয় না। কার সাথে কার আদান প্রদান হয় না? সিস্টেমের সাথে পরিবেশের। সিস্টেমের সাথে পরিবেশের কোনো তাপের কোনো কি হয় না? আদান প্রদান হয় না। তার মানে আমাদের এখানে কি হবে? ডিকিউ কি বলতো? 0। আর ডিকিউ 0 মানে কি? 0 ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। সো আমরা একবার লিখতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ, আবার লিখতে পারি কি? ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ। দেখো এইখান থেকে কি কাজ একবার ধনাত্মক হবে একবার কি হবে? ঋণাত্মক হবে। ধনাত্মক কখন কাজ হবে? যখন গ্যাসটা প্রসারণ হবে। প্রসারণের ক্ষেত্রে দেখো ডিডব্লিউ এখানে কি প্লাস, যখন ডিডব্লিউ প্লাস তখন ডিইউ কি মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তো ডিডব্লিউ প্লাস হলে ডিইউ মাইনাস হবে। এটা কখন বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আমি যে কথাগুলো বলি এই কথাগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। তারপর দেখো প্রয়োজনে তুমি যখন নোট করবা তখন এগুলা সুন্দর করে লিখে ফেলবা। তারপর দেখো এখানে ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ, মানে এখানে কাজটা কি? ঋণাত্মক। আর ঋণাত্মক কখন হবে? যখন সংকোচন হবে। ধরো একটা গ্যাসে তুমি ফু দিয়ে ফুলাচ্ছ, মানে ওখানে কাজটা কি? ধনাত্মক। তুমি চাপ দিছো বা যে কোনো কারণে হোক সেই গ্যাসটা কি? সংকোচন হয়েছে, তখন কাজের পরিমাণটা কি হবে বলতো? ঋণাত্মক। সেটা অবশ্যই কোন প্রক্রিয়ায় বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এখানে কিন্তু তাপের কোনো আদান প্রদান করা যাবে না। এখন দেখো যে এই শর্তগুলো এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আরো কিছু কিছু আছে যেটা আমরা যদি দেখি যে সমচাপ বা সমআয়তন যদি বলি, দেখো প্রথমে যদি আমাদের কি ছিল? ধরো সম আয়তন যদি বলি, সমআয়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া আর সমষ্ণ প্রক্রিয়া। এখন আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রগুলো ভিন্ন, সেটা পরে আসতেছি। সমআয়তন মানে কি ভাইয়া? সমআয়তন মানে ভি আমাদের কি? স্থির। ভি স্থির। তো তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি বলতো? আদর্শ গ্যাসের সমীকরণ হলো আমাদের, আদর্শ গ্যাসের সমীকরণটা কি? আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা আমরা জানি কিনা বলো? পিভি ইজ ইকুয়াল টু কি? এনআরটি। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে পিভি এবং টি। তো এখানে আমি কি লিখতে পারি দেখো তো? এটাকে আমি লিখতে পারি পিভি প্রপোর্শনাল টি। এটা মনে রাখবা, পিভি প্রপোর্শনাল টি। ঠিক আছে, এন আর এগুলো বাদ দাও। ঠিক আছে, এন হলো মোল সংখ্যা, এগুলো তো আমাদের নিউমেরিক নাম্বার থাকবে। আর হলো আমাদের মোলার গ্যাস ধ্রুবক, এটাও আমাদের ফিক্সড মান, তো আমাদের সমানুপাতিক নিয়ে আসলে ওটা বাদ। তাহলে পিভির সাথে পিভি প্রপোর্শনাল কত? টি। এই যে তোমার চাপ, আয়তন এবং তাপমাত্রা এগুলোর সাথে কি সম্পর্ক হবে? আলটিমেটলি তাপগতিবিদ্যার অধ্যায়ে আমাদের কয়টা রাশি মূলত সম্পর্ক হয়? পিভিটি। এই পিভিটি এগুলোর মধ্যে সম্পর্ক কোন ধরনের হবে, তো সেই সম্পর্কগুলো বোঝার জন্য হলো আমাকে কি এই যে এইটা মনে রাখলেই যথেষ্ট। পিভি প্রপোর্শনাল কত? টি। আবার বলছি পিভি প্রপোর্শনাল কত? টি। ওকে, পিভি প্রপোর্শনাল যদি টি হয়, একটু খেয়াল করে দেখো সমআয়তন প্রক্রিয়া কি? ভি স্থির। এই ভি কি স্থির থাকবে? ভি চেঞ্জ হবে না। তাহলে যদি আমাদের এইখানে দেখো পিভি প্রপোর্শনাল টি হয়, তাহলে এখানে আমাদের ভিটা যেটা স্থির হবে সেটা কি বাদ। তাহলে এখানে কি হচ্ছে বলতো? পি প্রপোর্শনাল কত? টি। পি প্রপোর্শনাল কত? টি। পি প্রপোর্শনাল টি মানে বোঝা যাচ্ছে যে পির সাথে টির কি সম্পর্ক ভাইয়া? সমানুপাতিক সম্পর্ক, মানে চাপের সাথে তাপমাত্রার কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। সো সেই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে চাপের সাথে তুমি কিভাবে বুঝবা যে চাপের সাথে তাপমাত্রার কি সম্পর্ক, চাপের সাথে আয়তনের কি সম্পর্ক? এটা বোঝার জন্য খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল বিষয়। আবারও বলছি যে এটা জাস্ট হলো পিভি প্রপোর্শনাল টি, এটা মনে রাখলেই হয়ে গেল। আবার দেখো সমচাপ প্রক্রিয়া, তার মানে এখানে কি পি স্থির থাকবে ভাইয়া? এখানে কি স্থির থাকবে? পি স্থির। তাহলে এখানে যদি পি স্থির থাকে
দেখো পি স্থির থাকে, তাহলে ভির সাথে কি টির সম্পর্ক কি বলতো? ভির সাথে টির সম্পর্ক হলো সমানুপাতিক। ভির সাথে টির কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে এখানে V1/T1 ইজ ইকুয়াল টু কত? V2/T2। ওকে, তো এই যে সমচাপ প্রক্রিয়া মানে চাপ স্থির, তো এই যে যে সূত্রটা পাইলাম এটা কিন্তু আবার কি কার সূত্র বলতো? চার্লসের সূত্র। কিন্তু কার সূত্র? চার্লসের সূত্র। কারণ চার্লসের সূত্র কি স্থির থাকে বলতো? চাপ স্থির থাকে। তোমরা আদর্শ গ্যাস অধ্যায়ে পড়বা, তো সেটা এখনই পড়াই দিচ্ছি। সমষ্ণ প্রক্রিয়া এখানে কি স্থির থাকবে বলতো? টি স্থির থাকবে। সমষ্ণ প্রক্রিয়া স্থির থাকবে কি? টি। ভাইয়া ওই যে পিভি, টি যদি স্থির থাকে তাহলে টি বাদ যাবে, তার মানে আলটিমেটলি কি পিভি। তাহলে পিভি যদি আমার এই পাশে থাকে, দেখো যে পিভি সমানুপাতিক টি, তাহলে পি প্রপোর্শনাল কি হয় বলতো? টি বাই ভি না? একটু খেয়াল করে দেখো, একটু একটু যদি আমরা খেয়াল করে দেখি, দেখো যে এখানে কি লেখা যায়? পিভি প্রপোর্শনাল টি, তাহলে পি প্রপোর্শনাল ভি এর পাশে আসে কি ভাগ হয়ে গেল। কারণ এখানে আলটিমেটলি টি স্থির মানে কি? তাহলে পির সাথে ভির সম্পর্ক স্থাপন করতে হবে। আর যখন দুইটা সম্পর্ক স্থাপন করবা তখন কিন্তু দুইটা তো আলাদা পাশে নিয়ে সম্পর্ক করতে হবে, তাই না? এক পাশে নিয়ে না। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ টি স্থির, তার মানে পির সাথে ভির কি সম্পর্ক ভাইয়া? পির সাথে ভির সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। মানে তুমি যত চাপ দিবা আয়তন তত কি কমবে, বা তুমি চাপ যত কমাবা আয়তন তত কি বাড়বে, মানে ব্যস্তানুপাতিক হারে। তুমি দ্বিগুণ চাপ দিলে আয়তন হবে কি? অর্ধেক। আবার তুমি চাপ অর্ধেক কমাইলে আয়তন হবে কি? দ্বিগুণ। বুঝতে পারছো? সো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি বলতো? এই জায়গা থেকে কি লেখা যায়? এই জায়গা থেকে যে আমাদের আলটিমেটলি P1 V1 ইজ ইকুয়াল টু কত? P2 V2, যেটা আমাদের এটা কার সূত্র বলতো? এটা হলো বয়েলের সূত্র। তোমরা আদর্শ গ্যাসে পড়েছো বয়েলের সূত্র। কেন বয়েলের সূত্র? কারণ বয়েলের সূত্রে আমাকে সীমাবদ্ধতা কি? তাপমাত্রা স্থির থাকবে। শর্ত হলো তাপমাত্রা স্থির থাকতে হবে। তাহলে তাপমাত্রা স্থির রেখে যেই সূত্র পাবো সেটাই আমার কি? বয়েলের সূত্র। আবার চার্লসের সূত্র কি? চাপ স্থির থাকতে হবে। চার্লসের চ দিয়ে শুরু হয়েছে, তো চাপ স্থির। বয়েল মানে এখানে তাপমাত্রা কোনো কিছু আছে, তো তাপমাত্রা আমাকে স্থির থাকবে। সিম্পলি মনে রাখবা, কোনো পেছানোর দরকার নাই। পড়াশোনা খুব কঠিন কিছু না, জাস্ট তোমাকে লেগে থাকতে হবে। অ্যাডমিশন টেস্টে তুমি ভালো করার শর্ত হলো তোমাকে লেগে থাকা। তোমার কাছে মাঝে মাঝে হতাশা আসবে, যে মনে হবে তুমি পারবা না। দেখো ভাইয়া, মানে মানুষ চাইলে পারে না এরকম কোনো কিছু নাই। আমি তোমাদেরকে ক্লাস শেষে আমার আমার নিজের ক্লোজ ফ্রেন্ডস যারা ছিল, কে মানে তোমরা তো পড়াশোনার মধ্যে ছিলা, যারা পড়াশোনার মধ্যে না থেকেও এই অ্যাডমিশন টাইমে এসে সিরিয়াস হয়ে পড়েও সে বাংলাদেশে ভালো 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 বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এরকম গল্প আমি শোনাবো ক্লাস শেষে। এখন আমরা পড়াশোনাটা করি। ওকে, আর সমায়তন, সমচাপ, সমষ্ণ, এই যে এই তিনটা প্রক্রিয়ায় যে আমাদের সূত্রগুলা, এই সূত্রগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? যদি কনফিউশন থাকে তাহলে সবাই একটু বলো, সবাই বুঝতে পেরেছো কিনা একটু দ্রুত ফার্স্ট কমেন্টে জানাও বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝছো। ওকে, তাহলে আমরা কিছু ম্যাথ দেখি। এগুলা কিন্তু যা পড়াবো ভাইয়া কনসেপ্টগুলো সব সুন্দর করে সূত্রগুলো নোট করতে হবে। আবারও বলছি, বারবার নোট করতে বলতেছি। হ্যাঁ, তোমরা যদি আজকে নোট না করে, সবাই যদি নোট না করে, যদি আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে যদি পোস্ট না দাও, তাহলে কিন্তু তোমাদের আর আমি ক্লাস নিব না, সোজা কথা। কারণ আমি কষ্ট করে তোমাদের জন্য পড়াবো আর তোমরা নোট করবা না, তোমরা পড়বা না, সেটা হতে পারে না। ওকে, ফ্রি ক্লাস নিচ্ছি বলে যে পড়বা না, এটা হতে পারে না। ফ্রি ক্লাস নিলে সেটা তোমার কি দিতে হবে বলতো? দাম দেওয়া শিখতে হবে। হ্যাঁ, যে কেন ভাইয়ারা এত কষ্ট করতেছে আর আমরা কেন পড়বো না, ঠিক আছে? তোমাকে পড়তেই হবে। একটু খেয়াল করে দেখো, আমরা একটা অঙ্ক দেখি। বলছে কি 2 মিটার কিউব আয়তন স্থির রেখে কোনো গ্যাসের চাপ, কি বলছে? কোনো গ্যাসের চাপ 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার থেকে 10⁻8 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার করা হলে কাজের পরিমাণ কত? দেখো সুন্দর করে সব মান টান দেওয়া আছে আমাকে, ঠিক আছে? বলছে কি আয়তন স্থির রেখে, কি বলছে? আয়তন স্থির রেখে। ভাইয়া আয়তন স্থির মানে কি বলতো? এখানে ভি স্থির। ভি স্থির মানে এখানে কি তাহলে ডিভি কত হবে? খুবই সিম্পল, 0। আর ডিভি যদি 0 হয়, ডিডব্লিউর পরিমাণ কত হবে? 0। তার মানে এখানে যেই দেওয়া থাক না কেন আলটিমেটলি কাজের পরিমাণ কত হবে? 0 হবে। আবারও বলছি, যদি কোনো অঙ্কে আয়তন স্থির রাখে, আয়তন স্থির রেখে তোমার কাজ বের করতে বলছে, তার মানে কাজের পরিমাণ কি হবে বলতো? গোল্লা। ওকে, তো আমাদের একটা ভালো একটা কোশ্চেন, তো এই কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন আসলে। দেখো এখানে কি বলছে, লেখচিত্রে এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো এখানে গ্রাফটা তোমরা বুঝতে পারছো কিনা আমি আবার আঁকায় দিই প্রয়োজনে। এটা হলো আমাদের এক্স, এ বি, একটা এরকম আর একটা এরকম। এটা হলো আমাদের কি বলতো? এক্স। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ওকে, এই বরাবর আছে হলো আমাদের চাপ, এই বরাবর আছে কি? আয়তন ভি।
অর্থাৎ চাপ পি ভার্সেস ভি আমাদের গ্রাফ। তো এখানে কি বলছে আমাকে বলছে কি যে চিত্রে লেখচিত্রে এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হয়েছে। এই যে এক্স দ্বারা প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে। লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ করা হচ্ছে না নির্দেশ করে। মানে কোন রেখা দ্বারা বোঝাইছে যে এখানে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, তো এখানে খুবই সিম্পল যে কাজ কখন হয় না বলতো, যখন, আবারও বলছি গ্যাসের ক্ষেত্রে, ধরো তুমি কখনো মানে ছোটবেলা থেকে পড়ে আসছো 9-10 থেকে, কোনো একটা দেয়ালকে তুমি ধাক্কাইতেছো, অনেক কিছু দিচ্ছ, অনেক ফোর্স দিচ্ছ, যদি তার স্মরণ না হয় মানে অবস্থানে পরিবর্তন না হয় তাহলে কাজ হয় না নর্মাল রৈখিক গতির ক্ষেত্রে। এখন আমাদের এই গ্যাসের ক্ষেত্রে এখানে তুমি যত কিছুই করো না কেন, যাই কিছু করো না কেন, অনেক কিছু করলা, অনেক রাশির পরিবর্তন করলা, কিন্তু যদি আয়তনের পরিবর্তন না হয় তাহলে কোনো কাজ হবে না। কারণ এখানে ডিডব্লিউ ইকুয়াল টু কি বলতো, পিডিবি, মানে ডিবি আছে, আয়তনের পরিবর্তনটা মাস্ট লাগবে। তাহলে যেই রেখায় কোনো আয়তনের পরিবর্তন হয়নি সেই রেখায় কি কাজ হয়নি। একটু খেয়াল করে দেখো এখানে আমাদের যে এই যে এক্স হলো, এটা কি আমাদের প্রাথমিক অবস্থা, এক্স এ, এই রেখায় কি বলতো আয়তন, মানে আয়তন আছে এক্স অক্ষে, তার মানে এক্স অক্ষে বরাবর কি এক্স এর রেখার পরিবর্তন হয়েছে। আবার এই এক্স সি রেখাও কি পরিবর্তন হয়েছে, এক্স ডি রেখাও পরিবর্তন হয়েছে। অর্থাৎ আয়তন বরাবর আমাদের আয়তন আছে কি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের উপর কোন রেখায় কোনো কাজ হয় না বলতো, যে এক্স অক্ষের উপর যে রেখাটা লম্ব থাকে সেই রেখায় কোনো কাজ মানে সেই রেখা বরাবর কি এক্স অক্ষের মানের কোনো পরিবর্তন হয় না, তোমরা জানো। সো এখানে এক্স অক্ষের উপর লম্ব আছে কি এক্স বি রেখা, সো এক্স বি রেখায় কোনো কাজ হয়নি, তার মানে এটা অ্যান্সার হবে কি বলতো এক্স বি। কারণ কি দেখো এক্স বি এখানে কি চাপের পরিবর্তন হয়েছে, ওয়াই অক্ষের পরিবর্তন হয়েছে, এক্স থেকে বি তে গেছে মানে কি ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন হয়েছে, মানে কি চাপের পরিবর্তন হয়েছে। এটা কি এক্স বি কি এক্স অক্ষের কোনো পরিবর্তন হয়েছে না, মানে এক্স অক্ষে এখানে যা মান ছিল এক্স বিন্দুতে যা ছিল বি বিন্দুতে তাই আছে, মানে এখানে কোনো আয়তনের পরিবর্তন হয়নি। যেহেতু আয়তনের পরিবর্তন হয়নি তার মানে এখানে এক্স বি রেখায় কোনো কাজ হয়নি। ওকে, ঠিক আছে, বা তোমরা কিন্তু অনেক ভালো, তোমরা আমার আগেই করে দিচ্ছ। এই যে দেখো প্রথম থেকে অনেকেই ক্লাস করছে, প্রথম থেকে 50 জন, তারপর 60 জন, এখন আছে 30 জনের মতো। এই তো তোমাদের হলো অবস্থা। ঠিক আছে, তো তোমাদের আবেগ থাকলে হবে না, পরিশ্রম করতে হবে এবং ডেডিকেশন থাকতে হবে। যতক্ষণ ক্লাস নিব, ভাইয়া আমরা দাঁড়ায় ক্লাস নিচ্ছি আর তোমরা বসে বসে ক্লাস করতেছো, ঠিক আছে, তাহলে ভাইয়ারা যদি দাঁড়া ক্লাস নিতে পারে, তোমাদের বসে বসে ক্লাস করতে সমস্যাটা কোথায় বলো। ঠিক আছে, এখন দেখো সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা অলরেডি এই যে যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো আমরা পড়ে ফেলছি। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেগুলো আমরা জানবো। দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের সূত্র আছে 3টা, মানে কি পি ভি টি। একটা হলো পির সাথে ভির সম্পর্ক, আবার পির সাথে টির সম্পর্ক, আবার ভির সাথে টির সম্পর্ক। মানে পি ভি টি 3টা রাশির সাথে 3 ভাবে সম্পর্ক হতে পারে। পির সাথে ভির কি সম্পর্ক, পি1 বি1 গামা ইজ ইকুয়াল টু পি2 বি2 গামা, এটা একটা। আর একটা টির সাথে পি, এটা টির সাথে পি কি হবে বলতো, টি1 পি1, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে সংক্ষেপে এটাও লিখতে পারি টি1 পি1 1 মাইনাস গামা বাই গামা ইজ ইকুয়াল টু কত, টি2 পি2 1 মাইনাস গামা বাই গামা। ওকে, আবার এটাকে আবার কি লেখা যায়, এটাকে কি লেখা যায় বলো, এখানে একটু মিস্টেক আছে, টি1 বি1 গামা মাইনাস 1 হবে, টি2 বি2 গামা মাইনাস 1। এখানে গামার জন্য দেখো এক পরমাণুর জন্য কি 1.66, দ্বি পরমাণুর জন্য 1.41, আর বহু পরমাণুর জন্য কত 1.33। এটা আমাদের সামনে আরেকটু আসতেছে, আমরা ডিটেইলস জানবো। এই সূত্রগুলো তোমরা পড়ে আসছো, এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা তোমার না পারার কোনো কারণ নাই, এটা সূত্র জাস্ট। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো যেখানে কি বলছে, সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের ক্ষেত্রে এখান থেকে কোনো অঙ্ক আসবে না, জাস্ট সূত্রগুলো পড়তে হবে। কারণ কৃত কাজ রিলেটেড তোমার একাডেমিকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু অ্যাডমিশনে কিন্তু ইম্পর্টেন্ট না। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কি হবে বলতো, আলটিমেটলি তোমাকে জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যেখানে কি বলছে, সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন ভি2 বাই বি1, এটাকে আমরা কি লিখতে পারি, এনআরটি লন ভি2 বাই বি1, মানে কি লেখা যায় বলতো, পি1 বাই পি2। কারণ কি, যে চাপের সাথে আয়তনের সাথে চাপের কি সম্পর্ক বলতো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আয়তনের সাথে চাপের কি সম্পর্ক, আয়তনের সাথে চাপের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমাদের এনআরটি লন ভি2 বাই বি1 আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি বলতো, ভি2 বাই বি1 এর জায়গা পি1 বাই পি2 লিখতে পারি। আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু কত বলতো, এনআর বাই গামা মাইনাস 1 ইন্টু কত, টি1 মাইনাস টি2। দেখো এই লাইনকে কিন্তু আমরা এটাও লিখতে পারি, এই লাইনকে আবার এটাও লেখা যায়, এনআর
এন হলো মোল সংখ্যা, যদি মোল সংখ্যা না দেওয়া থাকে তার মানে কি 1, ঠিক আছে। এন আর 1 মাইনাস যদি আমি গামা লিখি ভাইয়া, 1 মাইনাস গামা লিখলে এখান থেকে কি লিখতে হবে বলতো, T2 মাইনাস T1 লিখতে হবে। ওকে, তো এটাও আমি লিখতে পারি, আবার কি এটাও কিন্তু লিখতে পারি। সো তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে বুঝবা যে কোনটা আছে। একটু খেয়াল করে দেখো, যদি গামা মাইনাস 1 থাকে তাহলে হবে কি T1 মাইনাস T2, আর যদি 1 মাইনাস গামা থাকে তার মানে কি হবে বলতো, T2 মাইনাস T1। একটু খেয়াল রাখতে হবে, কিন্তু আবারও বলছি খেয়াল রাখতে হবে, এই দুটো অপশনই থাকবে। দেখবে এখানে 1 মাইনাস গামা আছে কিন্তু লেখা আছে T1 মাইনাস T2, তার মানে কিন্তু ভুল, ঠিক আছে। যদি গামা মাইনাস 1 হয় তাহলে হবে কি T1 মাইনাস T2, কিন্তু 1 মাইনাস গামা হলে কি হবে কি বলতো, T2 মাইনাস T1। একটু খেয়াল রাখতে হবে। আর এটা ইজ ইকুয়াল টু কি, এই যে r বাই গামা মাইনাস 1, এটা হলো সিবি, সিবি ইজ ইকুয়াল টু কত, r বাই গামা মাইনাস 1, এটা মনে রাখতে হবে। ওকে, এটা আমাদের প্রমাণ আছে, আমরা একটু পরে দেখবো। আর সিবি ইজ ইকুয়াল টু কত, r বাই গামা মাইনাস 1। সো এই r বাই গামা মাইনাস 1 এর জায়গায় আমি কি বসাতে পারি, সিবিউ অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো এটাকে আমরা এটাও লিখতে পারি, তাহলে এটাও আমাদের রাইট, এটাও আমাদের রাইট, এটাও আমাদের রাইট, এবং এই যে নিচে যেটা লিখলাম এটাও কিন্তু রাইট। সো এই রুদ্রতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে যে কৃতকাজের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক নয়, এই তিনটেই সঠিক, বুঝছো? ওকে, এখন একটু খেয়াল করে দেখো যে আমাদের সমষ্টি প্রক্রিয়ায় যে গ্রাফগুলো যদি আমরা দেখি, সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি ছিল বলতো ভাইয়া, পির সাথে ভির কি সম্পর্ক ছিল, ব্যস্তানুপাতিক। পির সাথে ভির কি সম্পর্ক ছিল, পির সাথে ভির সম্পর্ক ছিল হলো ব্যস্তানুপাতিক। পির সাথে ভির সম্পর্ক ছিল কি, ব্যস্তানুপাতিক। ওকে, পির সাথে ভির সম্পর্ক ছিল আমাদের ব্যস্তানুপাতিক। তাহলে পির সাথে ভির সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে আমাদের গ্রাফগুলো একটু দেখি। একটু খেয়াল করে দেখো যে এইখানে গ্রাফগুলো ছোট দেখা যাচ্ছে, আমি একটু বড় করে আঁকাই তোমাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো যে গ্রাফগুলো পি ভি, তারপর আছে পি 1/v, আর একটা আছে হলো ধরো এটা পিভি, পিভি এটা হলো পি সাপোজ, বা ভি যাই হোক। একটু খেয়াল করে দেখো এখানে পির সাথে ভির কি সম্পর্ক বলতো, আমি পি কে যদি ওয়াই ধরি আর ভি কে যদি এক্স ধরি, তাহলে ওয়াই এর সাথে এক্স এর কি সম্পর্ক হচ্ছে বলতো, আলটিমেটলি ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে যে কোনো ব্যস্তানুপাতিকের জন্য গ্রাফটা হবে কিরকম, যে কোনো ব্যস্তানুপাতিকের জন্য গ্রাফটা হবে এরকম, ঠিক আছে। আর যদি আমার এখানে দেখো পি 1/v, তাহলে দেখো পি হলো কি আমাদের ওয়াই, আর 1/v কি এক্স, তাহলে 1/v কি বলতো এক্স, তার মানে ওয়াই প্রপোর্শনাল কত এক্স, ওয়াই প্রপোর্শনাল যদি এক্স হয় তাহলে এটা কি হবে বলতো, মূলবিন্দুগামী সরলরেখা। তারপর পিভি, পিভির মানটা কি বলতো, এখানে এখানে পিভি ইজ ইকুয়াল টু কি হয় না, আমরা জানি যে সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে পি প্রপোর্শনাল 1/v, দ্যাটস মিন এখানে পিভি ইজ ইকুয়াল টু কত বলতো, কে। সো এটা কি হবে বলতো, পিভি যদি ওয়াই অক্ষে থাকে ওয়াই অক্ষের উপর লম্ব হবে, আবার পিভি যদি আমার এক্স অক্ষে থাকে, ধরো এরকম থাকলো, এবার আবার পিবি থাকলো, এবার আবার ধরো ভি থাকলো, তাও কি হবে বলতো, তখন এক্স অক্ষের উপর লম্ব হবে, ঠিক আছে। অর্থাৎ পিবি যে অক্ষ থাকবে সেই অক্ষের উপর লম্ব হবে। আবারও বলছি দেখো, পির সাথে ভির সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, কিন্তু পির সাথে এই 1/v এর কি সম্পর্ক বলতো, পির সাথে ভির সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, কিন্তু পির সাথে 1/v এর কি সম্পর্ক, সমানুপাতিক। বুঝতে পেরেছো? আর তুমি যদি এটা না বুঝতে পারো তাহলে তুমি ওয়াই অক্ষে বরাবর যেই রাশি নিবা সেটাকে ওয়াই ধরবা, আর এক্স অক্ষ বরাবর তুমি যা নিবা ওইটাকে ধরবা কি এক্স। দেখো আমি এখানে ওয়াই অক্ষে নিলাম পি, তাহলে ওয়াই কে ধরলাম আমি কি বলে ওয়াই, এই পি, তার মানে পির জায়গা কি বসাবো ওয়াই, তাহলে আমার সম্পর্ক কি এটা, তাহলে পির জায়গা আমি ওয়াই বসাইলাম, এবং এক্স অক্ষে নিচ্ছি কি বি, তাহলে ভির জায়গা বসাইলাম কি এক্স, তাহলে কি লিখলাম ওয়াই প্রপোর্শনাল 1/x। তাহলে দেখো ওয়াই এর সাথে এক্স এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। আবার একটু খেয়াল করে দেখো যে আমি এইটাতে কি করছি বলতো, ওয়াই অক্ষে নিচ্ছি কি, ওয়াই অক্ষের নিচে আমি পি, তাহলে আমি এখানে লিখলাম কি ওয়াই, ঠিক আছে। আবার দেখো এক্স অক্ষের নিচে কি 1/v, তার মানে 1/v মানে কি এক্স, তাহলে এই 1/v ইজ ইকুয়াল টু আমি কি লিখলাম এক্স, তার মানে দেখো ওয়াই এর সাথে এক্স এর কি সম্পর্ক হলো, সমানুপাতিক, ঠিক আছে। যাদের বেসিক ক্লিয়ার তারা এটা খুবই সিম্পল বুঝতে পারছো, আর যাদের একটু ধরো পড়াশোনায় ফাঁকিবাজি করছো কোনো সমস্যা নেই, আমি ক্লাস নেবো এমন ভাবে যে আমি আমি ধরে নিব তুমি কিছু পারো না, আমি ওইভাবেই পড়াবো, ঠিক আছে। আমি ওইভাবেই পড়াবো, কোনো সমস্যা নেই, একদম জিরো থেকে পড়াবো, আস্তে আস্তে পড়াবো। তো তোমরা যারা পারো তোমাদের কাছে জিনিসটা অনেকের কাছে কি সহজ মনে হতে পারে, কিন্তু আস্তে 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 আমরা জটিলের দিকে আগাবো। ওকে, তোমরা কি এটা বুঝতে পারছো, এই গ্রাফগুলো কি বুঝতে পারছো ভাইয়া? গ্রাফগুলো কিন্তু ইম্পর্টেন্ট, গ্রাফ রিলেটেড কিন্তু একটা কোশ্চেন থাকে এমসিকিউ তে। ওকে, সমস্যা। ওকে, দেখো আমাদের কোথাকার কোশ্চেন, এটা কুয়েটের কোশ্চেন, কোথাকার কোশ্চেন, কুয়েটের কোশ্চেন, ঠিক আছে। কুয়েটের কোশ্চেন আসছে, বলছে কি একটি নির্দিষ্ট গ্যাসের জন্য P = K/V, এটা আমরা জানি, যদি টি স্থির থাকে মানে তাপমাত্রা স্থির থাকলে পির সাথে ভির সম্পর্ক ব্যস্তানুপাতিক, সেই কথাটা বলছে। এখানে চাপ এবং আয়তন টি কি সেটা বলছে, কে ধ্রুবক। এমত অবস্থায় নিচের কোনটি সঠিক নয়, ঠিক আছে, কোনটি সঠিক নয়। আচ্ছা,
দেখো এখানে একটু খেয়াল করে দেখো কোনটি সঠিক নয় বলেছে। তাহলে পিবি বাই পি মানে এটা পিবি যেখানে আছে সেটার উপর লম্ব, তার মানে এটা এটা কিন্তু সঠিক, এটা রাইট। আবার পি ভার্সেস 1/v নিলে মূলবিন্দুগামী সরলরেখা, এটাও সঠিক। আবার পি আর ভি নিলে কি হবে বলতো, আমাকে গ্রাফটা যেমন ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে এরকম হবে, এটাও সঠিক। ডি বি ভার্সেস 1/p মানে ব্যস্তানুপাতিক সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা, এটাও সঠিক। এখানে কি হয়েছে, পি আর ভি নিলে কি হয়েছে, এরকম ভাবে কমছে, তার মানে এই যে আমরা পেয়ে গেছি এটা উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর হবে কি বলতো, উত্তর হবে আমাদের ই নাম্বার। ঠিক আছে, উত্তর হবে কি, উত্তর হবে এখানে ই, ই হবে উত্তর। ওকে, বলছে কি রুদ্ধতাপে পরিবর্তনের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক, কোন সম্পর্কটি সঠিক, হ্যাঁ কোন সম্পর্কটি সঠিক, বলো এটার অ্যান্সার কি হবে। এটা দেখি তোমরা কি মনে করছো, তোমাদের মনে আছে কিনা দেখি, এটা অ্যান্সার কি হবে বলো তো, সবাই একটু কমেন্টে জানাও তো দেখি ভাইরা, দ্রুত দ্রুত ফাস্ট ফাস্ট, এটা অ্যান্সার কত হবে একটু সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও, আর সবাই শেয়ার দিয়ে দাও যাতে সবাই মিলে আমরা ক্লাসটি করতে পারি। ওকে, বলছে কি রুদ্ধতাপে পরিবর্তনের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক, অবশ্যই আমাদের এখানে মনে রাখবা পিবির ক্ষেত্রে কি পি1 বি1 এভাবে শুরু হয়, বা পিবি শুরু হয়, মানে পিভি, ধরো পিভি এভাবে শুরু হবে, ভিপি না পিভি, আবার বলছি পিভি। আর যখন টি থাকে তখন কি হয় বলতো, টিভি টিপি, বুঝছো, পিভি টিভি টিপি, অর্থাৎ টির ক্ষেত্রে থাকলে টি দিয়ে শুরু হবে, আর পিভির ক্ষেত্রে, পিভির ক্ষেত্রে কি পি আগে, তাই তো, ভিপি না পিভি। ওকে, তো এখানে দেখো আমাদের টিপি, দেখো পি পি টি আর পি আছে, তাহলে টিপি কোনটায় আছে দেখি, এই যে এটাতে টিপি আছে আর কি এটাতে টিপি আছে। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে, এই জায়গায় একটা বিশাল একটা প্যাচ আছে, তো এই দুইটার মধ্যে কোনটা হবে বলতো, আমরা জানি 1 মাইনাস গামা বাই গামা, সো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের সি। এটা তো একদম তোমার থিওরিটিক্যাল ডিরেক্ট সূত্র আসছে। ঠিক আছে, আবার বলছি তোমার এটা সিরিয়াল হবে পিভি টিভি আর কি টিপি, ওকে, পিটি কিন্তু না। তোমরা ভাবতে পারো যে টিভি টিভির জায়গায় বিটি লিখলাম, না, এখানে কিন্তু পাওয়ার আছে, গামা আছে, তো দ্যাটস ওয়াই তোমাকে সিরিয়ালটা মনে রাখতে হবে, আর কিছুই না। আচ্ছা, এটা দেখো টি তাপমাত্রার 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলে যতক্ষণ না বায়ুর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় তখন চূড়ান্ত তাপমাত্রা কত। ওকে, আমরা সমন্বয় যে সূত্রটা আছে সেই সমন্বয় সূত্রটা কি জানি বলতো, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু কত, P2 V2 বাই কত ভাইয়া, T2। ঠিক আছে, যখন আমি বয়েল ও চার্লসের সূত্র সমন্বয় করব। ওকে, তো এখানে কি বলছে, আলটিমেটলি আমাকে তিনটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে, তাই না। তিনটার মধ্যে তোমরা জানো, মনে রাখবা পিভি, তোমাদের বলছিলাম সমানুপাতিক কত ভাইয়া, টি। এমসিকিউ গুলোর ক্ষেত্রে কিভাবে করবা শর্টে, দেখো এইভাবে করলে তোমাকে একটু সময় বেশি লাগবে, কিন্তু খুবই সিম্পলি যে আমাদের পিভি সমানুপাতিক কত, সমানুপাতিক টি, কারণ পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। ভাইয়া এখানে চাপ কত, কয় গুণ করছে, দ্বিগুণ বলছে। দেখো উত্তপ্ত করা না হলে বায়ুর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ করা হয়, চাপ দ্বিগুণ করছে এবং আয়তন কয় গুণ করছে, দ্বিগুণ করছে। তাহলে আমাকে আমাকে চাইছে টি, তাহলে আমাকে এই তিনটে রাশির মধ্যে যখন তিনটে রাশির কথা বলবে, যখন এই তিনটে রাশি থাকবে, তিনটে রাশির মধ্যে যেই রাশি যতটুকু পরিবর্তন করছে ওর জায়গা ওইটা বসায় দাও। তাহলে এটা হলো 2, এটা হলো 2, তাহলে 2 দুগুণে কত বলতো, আলটিমেটলি তুমি কি পেলে বলতো, 4। তাহলে আমার কয় গুণ হবে বলতো, 4 গুণ, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। তাহলে কত হবে, 4t, তাহলে আমাদের হবে কি 4t, অ্যান্সার হবে কি 4t। ওকে, যদি আমাদের এরকম করতো, ধরো তোমাকে আয়তন দ্বিগুণ করছে, তাপমাত্রা দ্বিগুণ করছে, তাহলে তুমি কি করতে বলতো, p ইন্টু 2 ইন্টু 2 সমানুপাতিক 2, তার মানে p, এটা 2 এর পাশে গেলে কি হলো বলতো, 1 হয়ে যেত, মানে কি আমরা কোনো চেঞ্জই হইতো না। ঠিক আছে, এরকম ভাবে। তো আমরা আমাদের এটা হলো মেইন সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা জিনিসটা করব। কিন্তু আমাদের যখন এমসিকিউতে আসবে, এমসিকিউ ক্লিয়ার ক্ষেত্রে তুমি যত শর্ট মানে মানে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি কিন্তু অটোমেটিকলি এটা 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 মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পিভি প্রপোর্শনাল টি। ওকে, জাহাঙ্গীরনগরের কোশ্চেন যদি আমরা দেখি, কি বলছে, তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন হয়। এটা দেখি, এটা পারো কিনা দেখি, তোমাদের কি অবস্থা, এটা পারো কিনা দেখি, কমেন্টে জানাও তো দেখি, কমেন্টে জানাও তো দেখি এটা পারো কিনা। তাপের পরিমাণ স্থির থাকে, তাপের পরিমাণ কি থাকে, স্থির থাকে।
ভাইয়া তাপের পরিমাণ স্থির থাকে কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ঠিক আছে, তাপের পরিমাণ স্থির থাকে কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তুমি দেখবা কোনটা স্থির থাকে। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের পরিমাণ স্থির থাকে, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি, যে সিস্টেম ও পরিবেশের মাঝে কি হয় না, তাপের কোনো আদান প্রদান হয় না। ওকে, এই কোশ্চেনটা দেখো, আমাদের একসময় জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী সব জায়গায় আসছে। রুদ্ধতাপীয় পদ্ধতিতে পি ও ভি এর মধ্যে সম্পর্ক। ভাই পি বি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে পি বি গামা কই? এই যে বি নাম্বার। দেখো পি বি গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন পি বি ব্র্যাকেট দিয়ে যদি গামা দেয়, তার মানে বোঝায় কি পির উপরেও গামা আছে, বির উপরেও গামা আছে। কিন্তু আমার তো এটা ছিল না, আমার সূত্র ছিল কি পি পি বি গামা, মানে বির উপর শুধু গামা। সো এটা আবার ভাবতে পারো তোমার চোখের দেখা এটা অ্যান্সার ভুল হতে পারে। এখানে দেখবা এই ব্র্যাকেটও অনেক কিছু অ্যাডমিশন টেস্টে মানে এমন ভাবে দিবে, মানে তোমার কাছে মনে হবে এটা রাইট এটা রাইট। তুমি পরীক্ষা যখন দাগাবা, দাগানোর পরে মনে হবে যে যখন দাগাইতেছো মনে হবে সব রাইট অ্যান্সার করতেছো। যখন পরীক্ষা দিয়ে বের হবা, ঠিক আছে, 100-র মধ্যে পরীক্ষা দাগাইছো 90টা, মনে হবে যে 90টাই রাইট। তুমি যখন এই পরীক্ষা হল থেকে বের হয়ে আস্তে আস্তে বাসায় আসবা, বাসায় আসার এই যে রাস্তা যত দূর হবে নাম্বার তত কি কমতে থাকে। ঠিক আছে, এই বাসায় আস্তে আস্তে 5 মাস শেষ, আবার দেখবা যে তোমার অ্যান্সার মিলাচ্ছ আরো 5 মাস গেছে, আবার দেখবো আর একজনের সাথে মিলাচ্ছ, সে বলতেছে এটা রাইট না এটা রাইট, কনফিউশন কিছু কোশ্চেন আছে। এরকম করে 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 দেখা শেষ। তো এরকম তোমাদের কি করতে হবে, একটু খুবই সিরিয়াস ভাবে এবং খুবই সচেতন ভাবে চোখ কান খোলা রেখে, আবারও বলছি চোখ খোলা রেখে, চোখ কান খোলা রেখে সুন্দর করে তুমি অঙ্কটা যখন পড়বা, অঙ্কটা পড়ার পরে আগে তুমি সুন্দর করে দেখবা কোশ্চেনটা। তুমি যখন যেই কোশ্চেনে অ্যান্সার করবা, ওই কোশ্চেনটা কি, এই যে চোখ যদি ছোট থাকে তাহলে কি করবা, এরকম বড় করবা, বড় কইরা কি করবা দেখবা, যাতে কোনো কিছু যাতে কি মিস্টেক না হয়। দেখার পরে কোশ্চেনটা তুমি যখন দেখবা, তখন দেখবা তোমার মাথায় একদম ক্যাচ করে ফেলছে যে এটা অ্যান্সার হবে। কিন্তু তুমি যদি দেখতেই যদি ভুল করো তাহলে শেষ। একজন বলছে আব্দুল্লাহ না ভাইয়া মোটিভেশন দেন। জিএসটি এর অবস্থা হয়েছে ভাই রে ভাই, আমিও তো অ্যাডমিশন একটা সময় তো অ্যাডমিশন টেস্ট দিয়েছি তাই না, আমি তো জানি। শোনো, আমার এক বন্ধু ছিল বুঝছো, আমার এক বন্ধু ছিল, তো আমার একটা না এরকম কয়েকটা বন্ধু, তো পরীক্ষা দেওয়ার পরে তো সবাই খোঁজ খবর নিচ্ছে। তো সে বলতেছে যে সে 120-এর মধ্যে পরীক্ষা হতো আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটির, সে মাশাআল্লাহ 110টি আনসার করছে। তো 100% শিওর তাহলে সে চান্স পেয়ে যাচ্ছে, আর আমি আনসার করছিলাম 96টা, আমি পড়ে গেলাম টেনশনে। ঠিক আছে, এখনো করছে 110টা, স্বাভাবিকভাবেই মানে সবাই খালি দেখি অনেক অনেক আনসার করছে, যাকে জিজ্ঞাসা করি সে 100 প্লাস 100 প্লাস 100 প্লাস আনসার করছে। মানে একটা টেনশনে পড়ে গেলাম, এটা কোনো কি করলাম, এত কম মানে কম দেখায় ফেললাম মনে হয় ওদের থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে আনসার ওর মিলাচ্ছে, বা কিছু সময় পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম, যেহেতু আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথ সকালে বিকালে হয়তো আলাদা আলাদা ভাবে, তখন আমরা রাতের বেলা জিজ্ঞাসা করলাম কি অবস্থা, মিলাইছো কিনা, তো মিলাই নাই কোশ্চেন। ঠিক আছে, ও তো শিওর কনফিডেন্স যে চান্স পাবে এটা ওটা। এখন কিছু যে কোশ্চেনে যে মানে তোমার এই যে 110টা মানে 120-এর মধ্যে সে 110টা অ্যান্সার করে আসছে, মানে সেইভাবে বলতেছে চান্স পাওয়ার আগেই সবাইকে বলতেছে সেই পরীক্ষা হয়েছে এটা হয়েছে। যখন আমাদের সময় তো 3-4 দিন পরে রেজাল্ট দিত, আমাদের সময় মেবি 4 দিন বা 5 দিন পরে রেজাল্ট দিল। রেজাল্ট দেওয়ার পরে আমার চান্স হলো, তার চান্স হলো না। ঠিক আছে, তো বিষয়টা হলো যে এই যে জিনিসগুলা এগুলা নিয়ে তোমার প্রচার করার কিছু নাই। তুমি 10 ঘন্টা পড়তেছো, এটা প্রচার করার তো কিছু নাই। পড়াশোনা দেখা যাচ্ছে তোমরা এরকম দেখছো না, তোমার প্রত্যেকটা শ্রেণীতে এরকম থাকে না যে প্রচুর পরিমাণ পড়ে কিন্তু স্বীকার করে না। অ্যাডমিশন টেস্টেও তো তোমার এরকম, তুমি আমাদের তোমরা যেটা করো মোটামুটি 2 ঘন্টা পড়লে টেবিলের সামনে 4-5টা ছবি তুলো, 4-5টা ছবি তুলে ফেসবুকে মোটামুটি 4-5 বার স্ট্যাটাস মারো, স্টোরি মারো, নাহলে তো হয় না তোমাদের। তো এটা এরকম করা যাবে না, পড়াশোনা করতে হবে, তুমি পড়াশোনার মতো করে করবা। তুমি ফেসবুকে যতক্ষণ থাকবা, অনলাইনে যতক্ষণ থাকবা, শুধুমাত্র পড়াশোনার জন্য থাকবা। আদারওয়াইজ এই জন্য তো তোমাদের বারবার বলতেছি যে যা পড়াবো যা দিব সুন্দর করে নোট করবা, যাতে তোমার অনলাইনে কম থাকতে হয়। যখন তুমি ঠেকে যাবা ভিডিও সুন্দর করে টেনে টেনে দেখে ফেলবা। ঠিক আছে, আমার কথা কি তোমরা বুঝতে পারছো ভাই? তোমরা অ্যাডমিশনের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের সিট তো আর মামার বাড়ি আবদার না, বা মামার বাড়ি ম না যে চাইলেই তুমি পাবা। এখানে তোমাকে সবার সাথে প্রতিযোগিতা করতে হবে। ঠিক আছে, তোমাদের সবার সাথে প্রতিযোগিতা করে তারপর তোমার সিটটা পাইতে হবে। তো এই জায়গায় মেধাবীদের মানে সবাই কিন্তু চেষ্টা করবে চান্স এই জিনিসটা লুফে নেওয়া। সো তোমরা যারা এরকম করো যে 2 ঘন্টা পড়ে 4 ঘন্টা তোমার ফেসবুক চালাও, তাদের দ্বারা কিন্তু হবে না। পড়াশোনাটাকে পড়াশোনার মতো করে করতে হবে।
ঠিক আছে। তো আস্তে আস্তে আমরা মোটিভেশন বলতে কি আমরা যে বিভিন্ন পরীক্ষা হলে কি কি ভুল করা যাবে না, কি কি করতে হবে, সেই বিষয়ে আমরা যখন পড়াবো আস্তে আস্তে সামনে আমরা আসবো। ওকে, তাহলে চলো আমরা দেখি নেক্সট কি আছে। আমি এই যে কথা বলার পড়ানোর ফাঁকে ফাঁকে ইচ্ছা করে মাঝে মাঝে কথা বলি, যাতে তোমরা কি ঘুমায় না যাও, কারণ তোমাদের তো মনে করো যে আবার ঘুম ধরে বেশি। ঠিক আছে। ওকে, একটু খেয়াল করে দেখো এখানে কি বলছে, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন একটা। হ্যাঁ, এটা যদিও আগের কোশ্চেনের সাথে মিল আছে। 10 মোল গ্যাসের রৌদ্রতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পাদিত হয় রৌদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে। ঠিক আছে, উক্ত ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? উক্ত ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? দেখো এখানে কি হবে আমাদের, তোমরা জানো রৌদ্রতাপের প্রক্রিয়া ডিডব্লিউ ইকুয়াল টু কত, মাইনাস ডিইউ। যেহেতু প্রসারণ হয়েছে, প্রসারণের ক্ষেত্রে এটা আমরা পড়ছিলাম কিন্তু। হ্যাঁ, সো আমাদের এখানে কি হবে বলতো, অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা শেষ। তাহলে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত হবে বলতো? অন্তঃস্থ শক্তির পরিবর্তন আলটিমেটলি একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে তাহলে ডিইউ চাইছে, তাই তো? ডিইউ কত হবে? ডিইউ কত হবে বলতো? এখানে এটা হবে না অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে। এখন দেখো যে আমাদের যে সিপি সিবি রিলেটেড, সিপি সিবি, আসলে সিপি কি আর সিবি কি, এই জিনিসটা আমাকে আগে জানতে হবে। সিপি কি আর সিবি কি? তো সিপি হলো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিবি হলো স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ওকে, তো একটু খেয়াল করে দেখো, আমরা যে মোলার আপেক্ষিক তাপ আবার কাকে বলে? ওই যে ছোটবেলা থেকে পড়ে আসছো না, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় সেটাকে মোলার আপেক্ষিক তাপ বলে। সো সিপি হলো যখন তুমি চাপটা স্থির থাকবা, আর সিবিটা কি, যখন আয়তনটা স্থির রাখবা। তো এখানে কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। যখন সিপি হবে, সিপি কি বলতো? সিপি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। সো আমরা কিন্তু এটা যে ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সিপি ডিটি, এটাও কিন্তু লিখতে পারি, এটা অনেক সময় কাজে লাগবে। আবার সিবি মানে আয়তনের ক্ষেত্রে, সেক্ষেত্রে সিবি মানে ডিইউ বাই ডিটি। ওকে, তো এখানে ডিইউ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, সিবি ডিটি, সিবি ডিটি এটাও লিখতে পারি। আবার এই জিনিসগুলো আমাদের থিওরিটিক্যালি বেশি লাগবে। আমরা আর একটা সম্পর্ক জানি, সেটা কি বলতো? সেই সম্পর্কটা হলো যে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। দেখো এই যে সিপি সিবি আর এর মধ্যে সম্পর্ক যদি আমরা দেখি, ঠিক আছে, সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কত, আর। তাহলে এই জায়গা থেকে এটা হলো আমাদের একটা সূত্র। তারপর দেখো আমাদের সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর যদি হয়, তাহলে আমি উভয় পক্ষকে আমি কি করব, সিবি দ্বারা ভাগ করব। সিবি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কত, আর বাই সিবি। তাহলে দেখো এখানে কি হয়, সিপি মাইনাস সিবি মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, আর বাই সিবি। ঠিক আছে, দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, এই যে সিপি বাই সিবি এটা মানে কি বলতো, গামা। তাহলে গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, আর বাই সিবি। ঠিক আছে, তোমরা জানো যে গামা ইজ ইকুয়াল টু কত, সিপি বাই সিবি। এটা জানো কিনা বলো? গামা কি, সিপি বাই সিবির অনুপাতকে কি বলে, গামা বলে। তাহলে এখানে আমরা কি পাইলাম, যে গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, আর বাই সিবি। তাহলে এখানেও আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম, নতুন আর একটা সূত্র পাইলাম। তারপর দেখো এখানে কি আছে, এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, এই যে সিবি, এই যে আমি আগে দেখাইছিলাম সিবি ইজ ইকুয়াল টু কত, আর বাই কত, গামা মাইনাস 1, এটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, সো এটা আমাদের কি আরেকটা সূত্র পাইলাম আমরা এখান থেকে। ওকে,
এখন একটু খেয়াল করে দেখো যে এখান থেকে আরো কি লেখা যায়, এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি লেখা যায় বলতো, যেমন সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, তাহলে আর ইজ ইকুয়াল টু এটা লেখা যায় না যে সিবি ইন্টু কি গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত আর, এটা কিন্তু আমরা লিখতে পারি। সো মানে একটা সূত্র থেকে দেখো আমি কয়টা সূত্র নিলাম, প্রত্যেকটা লাইনই কিন্তু আমার কি সঠিক। তোমাকে দেখো এই যে 4টে লাইন লিখলাম ভাইয়া, এই 4টে লাইন থেকে কিন্তু আমাদের যে কোনো এমসিকিউ আসতে পারবে। এখন আমরা জানি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল যে ধরো সিপি লেখা ছিল এরকম যে সিপি মাইনাস সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু এক্স হলে কি হলে এক্স হলে, এখন ভাই সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে গামার জায়গা কি বসবে, শুধু এক্স বসবে, তাই না? কারণ আমরা জানি গামা ইজ ইকুয়াল টু কত, সিপি বাই সিবি। সো তোমাকে সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু যদি বলে যে এম, তার মানে গামার জায়গা কি বসাবা এম। যে সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু যদি বলে আমাকে কি বলে বি, তাহলে বসাবা বি, যদি বলে সি তাহলে বসাবা সি, যেটা বলবে আর কি। তো আমরা নর্মালি কোনো কিছু যদি না বলে দেয় তার মানে আমরা জানবো যে সিপি বাই সিবি মানে কি বলতো গামা। আর প্রশ্ন যদি আমাকে উল্লেখ করে দেয় তাহলে তোমাকে সেইভাবে লিখতে হবে। দেখো সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, এই সম্পর্ক এখান থেকে আমি সব জায়গায় সিবি উভয় পক্ষে সিবি দ্বারা ভাগ করার পরে আমি এটা পাইলাম। দেন জাস্ট আমি সাইড চেঞ্জ করে করে এই জিনিসগুলো পেয়েছি। এই জিনিসগুলো কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা তো সবসময় এই সূত্রটাই পড়েছো, কিন্তু এটাও যেরকম রাইট, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট। ওকে, তাহলে সিপি সিবি তারপর আর এবং গামা এগুলোর মধ্যে সম্পর্ক কেমন হইতে পারে দেখছো? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্টে জানাও তো দেখি এটা মনে থাকবে কিনা বা মুখস্থ করতে পারবা কিনা। সবাই একটু কমেন্টে জানাও, এই সবাই একটু কমেন্টে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। দেখো এই যে বিভিন্ন গ্যাসের গামার মান একটু খেয়াল করে দেখো, এই সবটা সবাই কি মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে কিন্তু। দেখো যে আমাদের এক পরমাণু গ্যাস কি হিলিয়াম নিয়ন আর্গন, সেখানে সিবির মান কত 3/2 আর আমরা জানি সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কত, সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, তাহলে সিপি ইজ ইকুয়াল টু কত বলতো সিবি প্লাস আর, অর্থাৎ আমাকে সিবির সাথে আর যোগ করে দিলেই হয়ে গেল। দেখো এক পরমাণুর ক্ষেত্রে সিবির মান কত বলতো 3/2 আর, তো এটার সাথে তুমি যদি আর যোগ করো তাহলে কত হবে বলতো 5/2 আর। তো এই যে গামা মানে কি বলতো, গামা মানে হলো সিপি বাই কত সিবি। তো এই সিপির মান এই যে 5/2 আর এই 3/2 আর অনুপাত করে দাও, দেখো কত আসবে 1.67 আসবে, ঠিক আছে? তো এটা আমাদের মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তারপর দ্বিপরমাণুর ক্ষেত্রে কত বলতো, এটা 5/2 আর, তো এটার সাথে আর যোগ করলে কত হবে 7/2 আর, অনুপাত করলে কত আসবে বলতো 7/5 মানে কি 1.41। তারপর ত্রিপরমাণু বা বহু পরমাণুর ক্ষেত্রে দেখো দ্বিপরমাণু গ্যাস কোনগুলো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এগুলা। তো এটার ক্ষেত্রে কত বলতো বহু পরমাণুর ক্ষেত্রে 3 আর, এটা কত তখন বলতো 4 আর। তো 4/3 করলে কত এটা হবে। এবং এই যে সূত্রগুলো কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে? এর আগের স্লাইডগুলোতে আমরা লিখছি। ওকে, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে সবার। ওকে, দেখো এই যে যেমন আমি বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি, আমি যে বছর পরীক্ষা দিচ্ছি সেই বছরই আসছিল, আমি তো 15-16 সেশনের, তো সেই বছরই আসছিল। একটু খেয়াল করে দেখো, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু এক্স হলে নিচের কোন সম্পর্কটি 1 মোলের জন্য সঠিক? ডিউ ক ইউনিট 15-16। তাহলে ওই যে আমরা যে জিনিসগুলো দেখলাম সেই জিনিসগুলো কি হবে বলতো সঠিক হবে। যে একটু খেয়াল করে দেখো আমরা কি কি যে দেখেছি, এই যে সিবি ইজ ইকুয়াল টু কি দেখছিলাম আর বাই গামা মাইনাস 1 না ভাই, এখানে সিপি বাই সিবি মানে কি ধরছে এক্স, তাহলে আমার এখানে কি হবে এক্স হবে। তো গামার জায়গায় দেখো এখানে মিলে গেছে। এই যে সিবি ইজ ইকুয়াল টু কত এক্স মাইনাস 1, তাহলে কি হবে অ্যান্সার কি হবে বি। বিষয়টা কি বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? আমরা আগাই। তো বলছে কি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত, ঠিক আছে? এই দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যে আঙ্গিনা করে আসছিল এটা কি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আমাদের গামার মান কত বলতো, গামার মান হলো আমাদের 1.4, এটা আমরা জানি, ঠিক আছে? দ্বিপরমাণুর ক্ষেত্রে। তারপর বলছে কি একটি দ্বিপরমাণু বিশিষ্ট একটি দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আবার সিপি বাই সিবি মানে কি বলতো গামা চাইছে না, কি চাইছে গামা, তাহলে এখানেও কত হবে বলতো 1.4। এটাও ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। দেখো তারপর বলছে কি কোন গ্যাসের গামা ইজ ইকুয়াল টু কত 3/2 হলে উক্ত গ্যাসের জন্য কোনটি সঠিক? 3/2 হলে উক্ত গ্যাসের জন্য কোনটি সঠিক? এটার আনসার কি হতে পারে বলতো?
এটার আনসার কি হতে পারে সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও দ্রুত। তাহলে এখানে আমাদের খুবই সিম্পল, দেখো কি বলছে যে কোন সম্পর্কটি সঠিক। যেহেতু সিবি আমরা জানি সিবি ইজ ইকুয়াল টু কি ভাইয়া আর বাই গামা মাইনাস ওয়ান, আমরা এটা জানি তাই না, একটু আগে আমরা শিখেছি। তাহলে দেখো আর বাই গামা কত বলতো 3/2, তাহলে 3/2 মাইনাস ওয়ান, তাহলে এখানে কত হবে বলতো, তাহলে এখানে হয় হলো লসাগু 2 উপরে গেল, তাহলে কত হলো 2r বাই নিচে হলো কত 3, ঠিক আছে, মানে 3 মাইনাস 1, তাহলে 1/2 হলো, 2 গেল উপরে, তাই তো। একটু খেয়াল করে দেখো, এটা একটু খেয়াল করে দেখি, তাহলে আমাদের কত হলো আর নিচে কত 3 মাইনাস 1/2, ওকে সরি আমাদের কি হলো তাহলে আলটিমেটলি 2r হলো। তাহলে সিবি ইজ ইকুয়াল টু কত 2r, সিবি ইজ ইকুয়াল টু 2r আছে না। আচ্ছা দেখো সিবি ইজ ইকুয়াল টু কত বেরোছে 2r। এখন আমি সিবি ইজ ইকুয়াল টু 2r বের করলাম, 2r বের করার পরে দেখতেছি কি কোথাও 2r নাই, তাহলে আমরা সিপি দেখবো। তাহলে সিপি ইজ ইকুয়াল টু কত বলতো আর প্লাস সিবি, তার মানে কি আর প্লাস 2r কত হবে বলতো 3r। তাহলে দেখো আমাদের এই যে 3r কোথাও আছে, সিপি ইজ ইকুয়াল টু 3r, এই যে পাওয়া গেছে এ নাম্বারে। দেখছো যে সিম্পল কোশ্চেন, কিন্তু তোমাকে করতে হবে একটু ভালোভাবে, বুঝছো, যে যখন সিবি গামা এরকম থাকবে তখন এইটার মাধ্যমে তুমি গামার মান বসাবা, দেন সিবি বসাবা, দেখবা সিবি যেটা আসলো ওইখানে আছে কিনা, যদি না থাকে তাহলে আর যোগ করে দিলে কি পাবা বলো তো সিপি, সিপি পাবা, তাহলে সিপি দেখবা মিলে যাবে। ওকে ওকে, এটা আমাদের তো একদম কি বলে থিওরিটিক্যাল কোশ্চেন। তো এটার একক কি হবে, তাপ ধারণ ক্ষমতার এম এল স্কোয়ার টি ইনভার্স টি টু দি পাওয়ার -2 থিটা কত থিটা ইনভার্স, ঠিক আছে, এটা আমাদের এই নাম্বার, এটা মুখস্থ রাখবা। হ্যাঁ ওকে, এখন আমাদের দেখো মানে তোমাদের কিন্তু আরো আরো অনেক কিছু বাকি আছে, তাপমাত্রা স্কেল পড়াবো, তারপরে গুচ্ছর প্রশ্ন সলভ করাবো, আরো স্পেশাল কিছু কন্টেন্ট আছে, ম্যাথ আছে, সেগুলো করাবো, ঠিক আছে, একটু ধৈর্য ধরে থাকো। দেখো তাপমাত্রা বিভিন্ন স্কেলের তালিকা যদি দেখি আমাদের কি কি আছে, সেলসিয়াস আছে, ফারেনহাইট আছে, কেলভিন আছে, র্যাঙ্কিন বা রোমার এগুলো আপাতত আমাদের কি লাগতেছে না, এখান থেকে কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে, এই তিনটা স্কেল জানলেই হবে। তো দেখো ভাইয়া এই যে সেলসিয়াসের সংকেত কি সি, ফারেনহাইটের এফ, কেলভিনের কি কি, এগুলো খুবই সিম্পল, এগুলো তোমরা সবাই জানো। তারপর এই যে সেলসিয়াসের মানে সেলসিয়াস স্কেল শুরু হয় কি 0 থেকে কোথায় 100, তার মানে নিম্ন স্থিরাঙ্ক কত 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 100। ফারেনহাইটে শুরু হয় 32 থেকে শেষ হয় কোথায় 212 তে গিয়ে, তাই না, অর্থাৎ 180 এর দাগ থাকে। আর কেলভিনে 273 থেকে শুরু হয় 373 পর্যন্ত, ঠিক আছে। দেখো এখানে মানে ব্যবধান কত 0 থেকে 100 মানে 100, আর 32 থেকে 212 মানে 180, 100 273 থেকে 373 মানে কত 100। সো আমাদের এই র্যাঙ্কিং এর রোমান এগুলো কিন্তু আমাদের রাখতেছে না। একটু খেয়াল করে দেখো ভাইয়া, তোমরা কিন্তু এই যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন এগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক কিন্তু তোমরা জানো, ঠিক আছে, এই সম্পর্কগুলো কিন্তু তোমরা জানো। তারপরেও আমি যদি দেখি যে একটু খেয়াল করে দেখো যে সম্পর্কগুলোর ক্ষেত্রে সেলসিয়াস দেখো সি মাইনাস নিম্ন স্থিরবিন্দু কত বলছিলাম বলতো 0, তাই না, সেলসিয়াসের নিম্ন স্থিরবিন্দু কত 0, আর ঊর্ধ্ব স্থিরবিন্দু কত ভাইয়া 100, মাইনাস কি নিম্ন স্থিরবিন্দু বড়, অর্থাৎ যে স্কেল নেবা সেই স্কেলের মান মাইনাস নিচ একদম ছোট মান মানে নিচের যেখান থেকে শুরু হবে সেটা বাই বড় মানে ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু। ফারেনহাইটের ক্ষেত্রে ভাইয়া ফারেনহাইট মাইনাস ফারেনহাইটের নিম্ন স্থিরবিন্দু কত 32, ঊর্ধ্ব স্থিরবিন্দু কত 212, মাইনাস নিম্ন স্থিরবিন্দু কত 32। ওকে, কেলভিনের ক্ষেত্রে দেখো কেলভিন মাইনাস নিম্ন স্থিরবিন্দু কত, কেলভিন শুরু হয় কোথা থেকে 273 থেকে, শেষ কোথায় 373 মাইনাস শুরু। ওকে, তো এটাকে দেখো কি লেখা যায়, সি বাই কত 100 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32, 212 থেকে 32 বিয়োগ দিলে 180 হয়, ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 373 থেকে 273 বিয়োগ দিলে কত হয় 100। এখন দেখো 100 180 100 এগুলাতে আমার কমানোর জন্য কি করা যেতে পারে, 20 দ্বারা আমি গুণ করে দিলাম। তাহলে 20 দ্বারা যদি গুণ করে দেই তাহলে কি হবে বলতো, সবগুলোতে যদি 20 দ্বারা গুণ করে দিই ভাইয়া তাহলে কত পাবো বলতো, উপরে গেল 20 দ্বারা কাটলে কত হবে 5, এফ মাইনাস 32, 20 দ্বারা উপরে কিন্তু 20 আমি সবগুলোতে 20 দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে কত হবে এখানে বলতো 9, কে মাইনাস 273 বাই 100, তাহলে কত হবে 5। এখন আমি কি করব, 20 দ্বারা গুণ করছি আর কি,
ওকে, এই যে যেটা আমি পাইলাম এখন ভাইয়া, যেটা আমি এখন পাইলাম, এইটাই হলো আমার কি বলতো বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক। ঠিক আছে, যে বিভিন্ন স্কেলের মাঝে যে সম্পর্ক সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনে। ধরো তোমাকে বললো যে এখন পরিবেশের তাপমাত্রা কত বলতো, মনে করো 30°C, তাহলে ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে কি হবে, এই সি আর এই এফ এর মধ্যে সম্পর্ক দিবা, তাহলে সির মান তুমি 30 ধরবা, ফারেনহাইটের মান বের হবে। আমরা কিছু অঙ্ক করলে বুঝতে পারবা, তোমরা অলরেডি এই টাইপের অঙ্ক করছো। তো তারপর দেখো এক স্থির বিন্দুর ক্ষেত্রে, এক স্থির বিন্দুর ক্ষেত্রে এটা যদি আমাদের খুব কম আসে, তারপর একটু জেনে রাখো যে এক স্থির বিন্দুর ক্ষেত্রে কি হবে। এক স্থির বিন্দুর ক্ষেত্রে যে আমাদের সূত্র কি, এক স্থির বিন্দুর ক্ষেত্রে আমাদের সূত্র হলো এইটা। ঠিক আছে, যে কেলভিন স্কেলে, ঠিক আছে, T/TTP = XT/XTP। কি কোনটা দ্বারা কি, টি মানে কি কোনো তাপমাত্রা, মানে যে কোনো তাপমাত্রা, বাই কি বলতো আমাদের টিটিপি মানে কি বলতো পানির ত্রৈধ বিন্দু। পানির কি ত্রৈধ বিন্দু, মানে এই যে নিচে যে এটা কত 273.16, মানে 273, এটা কিন্তু ফিক্সড। যে কোনো তাপমাত্রা বা পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা, ওকে, ইজিকল কি হবে এক্সটি। কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায় ধর্মের মান, কোন তাপমাত্রায় তোমাকে ধর্মের মানটা একটু অঙ্ক দেখলে বুঝতে পারবা আর কি, বাই এক্সটিপি মানে পানির ত্রৈধ বিন্দুতে ধর্মের মান। চলো আমরা একটা অঙ্ক দেখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি যদি একটা অঙ্ক কথা বলি, এক তাপমাত্রার ক্ষেত্রে, আগে বলছি এগুলা আমাদের মানে কি বলে বিশ্ববিদ্যালয়ে অনেক কম আসে, তারপর যদি আসে আর কি বলা তো যায় না। একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে পানির তৈলবিন্দুর চাপ কত 20 নিউটন/মিটার²। পানির তৈলবিন্দুর চাপ দেওয়া আছে কত, এত। এবং শুষ্ক বরফের চাপ কি হবে বলতো, এত। শুষ্ক বরফের তাপমাত্রা কত, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। তাহলে আমাদের কি হবে, টি বাই পানির ত্রৈধবিন্দু, ঠিক আছে, ত্রৈধবিন্দু কত 273 = আমাদের কি হবে এখানে, আগেরটা যদি আমরা দেখি খেয়াল করে দেখো, এক্সটি মানে কোন তাপমাত্রায় ধর্মের মান বাই পানির ত্রৈধবিন্দুতে ধর্মের মান। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো যে এখানে কি আছে, আমাদের চাপ দেওয়া আছে, তাই না, কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে। শুষ্ক বরফের যেটা চাপটা দেওয়া আছে, ঠিক আছে, সেটা হলো কোথায় গেল আমাকে, উপরে। এবং যেটা আমাদের বড় যেটা, ঠিক আছে, বড় যেটা পানির ত্রৈধ বিন্দুর যে চাপ, পানির কোথায় ত্রৈধ বিন্দুর চাপ, দেখো এক্সটিপি পানির ত্রৈধ বিন্দুতে কি মান না, পানির ত্রৈধ বিন্দুতে কি মান। তার মানে এই যে এই পাশে কি হবে বলতো, নিচে কি হবে, পানির ত্রৈধ বিন্দুতে যে মান থাকবে, পানির ত্রৈধ বিন্দুতে মান কত আছে বলতো, চাপ আছে কত 20, তাহলে 20 দিলাম উপরে, আর বাকি যেটা থাকবে সেটা যাবে কোথায়, উপরে। আবারও বলছি দেখো, টি মানে যে তাপমাত্রা বের করতেছো, বাই কি পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা কত 273, ওকে, ইজিকল কি হবে, যে তোমার যদি এখানে চাপ থাকে, তাহলে পানির ত্রৈধ বিন্দুতে চাপ কত সেটা হবে, মানে যে ধর্মের মান, মানে কি ধর্মের মান বলতে এখানে তোমাকে কি বুঝাইছে, বিদ্যুৎ ধর্মের মানে চাপ হইতে পারে বা অন্য কোনো রাশি হইতে পারে, ঠিক আছে। তো পানির ত্রৈধ বিন্দুতে ধর্মের মান মানে এখানে চাপ আছে, তার মানে ত্রৈধ বিন্দুর ধর্মের মান চাপ কত বলো তো 20, তাহলে 20 হবে কোথায়, নিচে, বাকি যেই চাপ থাকবে সেটা হবে কোথায়, উপরে। ঠিক আছে, জাস্ট এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এটা দিছি, কিন্তু যদি তোমাকে আসে এখানে মানটা এমন ভাবে দেওয়া থাকবে তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা, ওকে। জাস্ট আমি কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাকে এই অঙ্কটা দিয়েছি। ওকে, তো আমাদের যে দ্বিস্থির বিন্দু যেটা আছে, তো এই যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে অলরেডি আমরা দেখে ফেলেছি, অলরেডি আমরা কিন্তু দেখেছি, ঠিক আছে, অলরেডি আমরা দেখেছি, ওকে, অলরেডি কিন্তু আগেই বলছি। যেমন আমরা যে একটু আগে শিখলাম, একটু খেয়াল করে দেখো, এই যেটা, এই যে প্রথম যে লাইনটা লিখেছি আমি, প্রথম যে লাইনটা লিখেছি ভাইয়া, প্রথম যে লাইনটা লিখেছি, প্রথম লাইনটাই কিন্তু আমাদের এটা, ঠিক আছে, যে কি লিখছি বলতো, প্রথম লাইনটা লিখছি কি, পার্ট সেলসিয়াসের পার্ট মাইনাস কি নিম্ন স্থির বিন্দু বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, ওকে। আমরা কিন্তু প্রথমটাই লিখেছি, মানে আমাদের এই যে নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দুর সাথে সম্পর্ক যেটা। আবারও বলছি পার্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু, মানে আবার লিখে দিই প্রয়োজনে, আরেকটা নিই সোজা কথা, এখানে কি হবে, পার্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু বাই ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম পয়েন্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু। যেটা নিম্ন স্থির বিন্দু সেটাকে কি বলে বলতো, বরফ বিন্দু বলে, তাই না, আর ঊর্ধ্ব স্থির বিন্দুকে কি বলে, স্টিম বিন্দু বলে। তাহলে আমাদের কি হবে বলতো, সেলসিয়াসের ক্ষেত্রে কি হবে, সেলসিয়াসের ক্ষেত্রে কি
এটাকে আমি যদি লিখি তোর পার্ট মানে কি লিখলাম এক্স টি মাইনাস কি বলতো এক্স আইস বাই কত বলতো এক্স স্টিম মাইনাস কি এক্স আইস, এটাকে আমি কিন্তু এটা লিখতে পারি। ওকে, অজানার ক্ষেত্রে আমি এটা লিখবো। ইজ ইকুয়াল টু কি সেলসিয়াস হলে সেলসিয়াস বসাবা, সেলসিয়াসের ক্ষেত্রে কি হবে সি মাইনাস জিরো বাই 100 মাইনাস জিরো। ফারেনহাইটের ক্ষেত্রে কি হবে বলতো এফ মাইনাস 32 বাই কত 212 মাইনাস 32। বুঝতে পারছো বিষয়টা? তো এইভাবে আমরা কিন্তু করব। ওকে, দেখো আমরা একটা ওই অঙ্কটা দেখি, একটা অঙ্ক দেখি, ওই জিনিসগুলো জাস্ট এখানে আছে, তাছাড়া কিছুই না। এখন কথা হলো যে আমাদের এখানে সবসময় যে তোমাকে তাপমাত্রাই দেওয়া থাকবে তা না, রোদ আরো রোদ থাকতে পারে, ভোল্টেজ থাকতে পারে। দেখো একটু খেয়াল করে, একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ বরফ ওই স্টিম বিন্দুতে যথাক্রমে, দেখো বরফ রোদ কত 2 আর স্টিম রোদ কত 4, যে তাপমাত্রায় রোদ 10 ওহম পাওয়া যায় তার মান নির্ণয় করো। যে তাপমাত্রায় রোদ কি পাওয়া যায় বলতো 10 ওহম পাওয়া যায়, যে তাপমাত্রায় রোদ কয় ওহম পাওয়া যায় বলতো 10 ওহম পাওয়া যায়, সেই তাপমাত্রা তোমাকে কি বের করতে বলছে, তোমাকে মান নির্ণয় করতে বলছে, তাপমাত্রার মানটা নির্ণয় করতে বলছে। খুবই সহজ। তাহলে ওকে দেখো এখানে আমি যদি বলি সি মাইনাস জিরো বাই কত 100 মাইনাস জিরো ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, দেখো তাহলে এক্স আর মাইনাস কি এ মানে সরি আর এ আর টি মাইনাস আর আইস বাই কি বলতো আর স্টিম মাইনাস আর আইস। আমাদের এরকমই হবে। আমরা একটু আগে শিখলাম যে পার্ট যেই পার্ট মানে কি যে তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রায় পার্ট মাইনাস কি বরফ বিন্দুর পার্ট বাই ঊর্ধ্বস্থির বিন্দুর পার্ট মাইনাস এটা পার্ট। আমাকে যেহেতু তাপমাত্রাটা চেয়েছে তার জন্য আমরা কি সেলসিয়াসে নিলাম। ওকে, তো একটু খেয়াল করে দেখো সি বাই কত হলো 100 ইজ ইকুয়াল টু কত আর টি, যে তাপমাত্রার রোধ কত বলতো আমাদের, এই যে তাপমাত্রার রোধ কত 10, তাহলে 10 মাইনাস কত ভাইয়া 2 বাই কত 4 মাইনাস 2। একটু খেয়াল করে দেখো এখানে কত পাইলা 8 বাই কত 2 মানে কত 4। তাহলে আমার সি ইজ ইকুয়াল টু কত হবে বলতো 100 ইন্টু 4 মানে কত 400 ডিগ্রি সেলসিয়াস। দেখো বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্ক আছে সেটা অলরেডি আমি বুঝাই দিছি তোমাদেরকে। একটু খেয়াল করে দেখো, এই যে ধর এটা সেলসিয়াসের আমাদের নিম্ন স্তর বিন্দু কোথায় 0-তে এবং ঊর্ধ্বস্থ বিন্দু কোথায় 100-তে, ফারেনহাইটের 32-এ 212-তে, কেলভিনের 273-এ 373-এ, ঠিক আছে 273 থেকে 373। এখন ভাইয়া আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো কি যে এই থার্মোমিটারগুলো সাইজে কিন্তু কম বেশি নেই। এখানে কম বেশি আছে কোথায় বলতো দাগ সংখ্যায়। একটা দাগ সংখ্যা শুরু হয় 0 থেকে শেষ হয় কোথায় 100-তে, আর একটা দাগ সংখ্যা 32 থেকে শুরু হয়, মানে তোমার শুরুর বিন্দুই 32 আর শেষ বিন্দু কত 212, মানে এটাতে বেশি দাগ থাকে আর কি। ঠিক আছে, এই হলো বিষয়। তো এই যে এই সূত্রটা কিন্তু আমরা আরো আগেই পড়ে ফেলছি, তাই না? আমি আগে পড়ে ফেলছি, তো সেখান থেকে আমরা এটা পেয়েছি। এবং যদি আমাকে পার্থক্য বের করতে বলে তখন এই পার্থক্যর জন্য শুধু এটা মনে রাখবা, ঠিক আছে? তাপমাত্রার পার্থক্য দেওয়া থাকলে, তাপমাত্রা কি দেওয়া থাকলে, ধরো সেলসিয়াসের পার্থক্য আছে, ফারেনহাইটের পার্থক্য চেয়েছে, তখন এটা ইউজ করবা ডেল সি বাই 5 ইজ ইকুয়াল টু ডেল এফ বাই 9। বুঝছো? যখন আমাকে পার্থক্য দেওয়া থাকবে এটা মনে রাখবা, এটা কিন্তু মনে রাখতে হবে, পার্থক্য দেওয়া থাকলে এটা ইউজ করবা, আর কিছুই না। এগুলো পড়াই ফেলছি বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক। ওকে, ফারেনহাইট স্কেলে কোনো তাপমাত্রার বস্তু 50 ডিগ্রি হলে কেলভিন স্কেলে কত হবে? খুবই সিম্পল। তাহলে ফারেনহাইট আর কেলভিনের মধ্যে সম্পর্ক কি ভাইয়া f - 32 বাই কত 9 ইজ ইকুয়াল টু k - 273 বাই কত 5। এখানে ফারেনহাইটের কত বলতো, ফারেনহাইটের কত 50, তাহলে 50 মাইনাস কত 32 বাই 9 ইজ ইকুয়াল টু কত k - 273 বাই কত 5। প্রথম থেকে এইভাবে ভেঙে ভেঙে করবা, পরে আস্তে আস্তে দ্রুত করতে পারবা। 50 থেকে 32 বাদ দিলে কত হয় বলতো 18, 18কে 9 দ্বারা ভাগ করলে কত হয় 2, তাহলে দেখো 2 হয়, তাহলে 2 দ্বারা 5কে গুণ করলে কত হবে 10। তাহলে আমার কি পাইলাম বলতো, এই যে 10 273 এই পাশে আসলে কত হবে বলতো 10 প্লাস 273 মানে কি 300, তাহলে 283। তাহলে k ইজ ইকুয়াল টু কত হবে 283। মুখে মুখে করে ফেলতে পারবা। এই লাইন থেকে যদি বাকি ক্যালকুলেশন কেউ না করতে পারো তাহলে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত তোমাদের। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই সংখ্যা দিবে? শোনো, একই সংখ্যা দেওয়ার জন্য মনে রাখবা একই পাঠদান হলে, একই তাপমাত্রার জন্য কি হবে c ইজ ইকুয়াল টু f ইজ ইকুয়াল টু k ইজ ইকুয়াল টু কত ধরবা x ধরবা। তাহলে ভাইয়া কি বলতো সেলসিয়াস ও ফারেনহাইট,
সি ইজ ইকুয়াল টু এফ কখন হবে বলো তো, যখন মনে রাখবা -40°C বা -40° কি ফারেনহাইট, ঠিক আছে। আর এফ আর কে কখন এক হবে, যখন তোমার কি হবে বলতো 574° ফারেনহাইট বা 574 কেলভিন, ঠিক আছে, এটা মনে রাখবা, ঠিক আছে। এত কিছু করার, এইটা যে কতবার আসছে হিসাব ছাড়া, তুমি এই যে সি, তুমি এখান থেকে কিভাবে করবা, c/5 ইজ ইকুয়াল টু কত, f - 32 বাই কত 9, এখানে c এর জায়গায় x বসাবা, আবার কি f এর জায়গায় কি x বসাবা, বসানোর পরে তুমি ক্যালকুলেশন করলে কত আসবে -40°, অর্থাৎ -40°C বা -40° ফারেনহাইট। তুমি একটা বললে কিন্তু হবে না, তোমাকে দুইটাই বলতে হবে, আর অথবা এটা বলতে পারো -40° তাপমাত্রা, তাহলে ঠিক আছে। আবার কত তাপমাত্রায় ফারেনহাইট আর কেলভিন সেম হবে, এই দুইটা মান একটু মনে রাখবা, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে অবশ্যই লাগবে। ওকে, তাহলে ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেলে 5 গুণ হবে, বলছে কি ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড, মানে f ইজ ইকুয়াল টু কত বলতো 5c, ঠিক আছে, f ইজ ইকুয়াল টু কত 5c, তার মানে এই যে সম্পর্ক কি ভাইয়া, c বাই কত, c/5 ইজ ইকুয়াল টু কত f - 32 বাই কত 9, তাহলে দেখো f ইজ ইকুয়াল টু কত 5c, তাহলে f এর জায়গায় কি 5c বসাবো, তাহলে কি c/5 ইজ ইকুয়াল টু কত 5c - 32 বাই কত 9। ওকে, তাহলে এখন আমি এখান থেকে করার পরে fc পাবো, কি পাবো বলো তো, c পাবো কিনা বলো, c আমি পাবো এখান থেকে, c পাইলাম। আর c পাওয়ার পরে ভাইয়া এই জায়গায় কিন্তু অঙ্ক শেষ না, আমাকে বলছে কি ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, এখানে কিন্তু তোমাকে সেলসিয়াস একটা চাই নাই, কি চাইছে ফারেনহাইট একটা চাইছে, তো তোমাকে f ইজ ইকুয়াল টু দেন তোমার এই c এর মানটা কোথায়, দেন এই যে 5 f ইজ ইকুয়াল টু কত 5 ইনটু এই যে মানটা পাবা, c এর মানটা বসাইতে হবে, বুঝছো। অনেকে যেটা করে সেলসিয়াস বের করার পরে শেষ না, যখন এইরকম গুণ থাকবে তোমার বের হবে, বের হওয়ার পরে তোমাকে এখানে কিন্তু c এর মানটা বসাইতে হবে। ওকে, মনে থাকবে এগুলা, এই যে এগুলো আমি হিন্ট দিয়ে দিচ্ছি, ক্লাস শেষে কিন্তু এগুলো করে ফেলবা, আমি কিন্তু দিয়ে দেবো, স্লাইড দিয়ে দেবো, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দেখো কতবার আসছে রে ভাই, এটা -40°, এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিনের সমান 574, কোথায়, এই যে 574 পাইছি রে, এই যে হয়ে গেল। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে পার্ট সেলসিয়াস স্কেলে পার্টের দ্বিগুণ হবে, এটা কি করতে হবে ভাইয়া, বলছে কি ফারেনহাইটের পার্ট কত, ফারেনহাইট স্কেলে পার্ট সেলসিয়াস পার্টের মানে 2c, তাহলে ওই যেভাবে করে ফেলবা, c এর মান বের করবা, ঠিক আছে, দেন কি f ইজ ইকুয়াল টু 2c মান বসায় দিবা। ওকে, এখন বলছে কি ত্রুটিপূর্ণ থার্মোমিটার, তো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে আলটিমেটলি ভাইয়া যে আমরা যেটা করছি আমাদের সেটাই, মানে যেই নিয়মটা পড়ছি আমরা, এই যে সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন, এটার সাথে কি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট মাইনাস কি বলতো তোমার মেল্টিং পয়েন্ট বাই বয়লিং পয়েন্ট বাই মাইনাস মেল্টিং পয়েন্ট, মানে কি নিম্নস্থির বিন্দু বাই ঊর্ধ্বস্থির বিন্দু। এই যে এটা হলো কি ধরো তোমার ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট, ত্রুটিপূর্ণ থার্মোমিটার মানে সে কিন্তু অ্যাকচুয়াল পার্ট দিবে না, যেই পার্ট দিচ্ছে সেটা কি এস, ঠিক আছে, মানে তোমার যেই পার্ট দিচ্ছে সেটা কি এস মাইনাস কি, মানে তোমার পার্ট মাইনাস নিম্নস্থির বিন্দু বাই ঊর্ধ্বস্থির বিন্দু মাইনাস নিম্নস্থির বিন্দু, কার, এটা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে। একটা অঙ্ক আমরা দেখি, তাহলে বিষয়টা বুঝতে পারবা। দেখো একটা অঙ্ক আমরা দেখি, বলছে কি একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু বাইয়া কত 5°C, তাহলে আমাদের বরফ বিন্দু কত ত্রুটিপূর্ণ থার্মোমিটারের 5°C, এবং স্টিম বিন্দু কত 115°C। ওকে, কোন বস্তুর তাপমাত্রা 50° হলে, কত হলে বলতো ওই থার্মোমিটারের পার্ট কত হবে, কোন বস্তুর তাপমাত্রা কত হলে 50° হলে আমার কি করতে হবে বলতো, ওই থার্মোমিটারের পার্ট কত হবে। ওকে, তাহলে আমাদের দেখো একটু খেয়াল করে দেখো আমাকে, তাহলে যেহেতু 50°C অলরেডি 50° এখানে সেলসিয়াস থাকবে, ওকে, হয়তো এককটা দেওয়া হয় না আর কি, তাহলে কি হলো আমাদের c - 0 বাই কত 100 - 0 ইজ ইকুয়াল টু কত, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট মাইনাস এ মেল্টিং পয়েন্ট বাই বয়লিং পয়েন্ট মাইনাস মেল্টিং পয়েন্ট। ওকে, তো এখানে আমি কেন সেলসিয়াসেরটা নিব, তো আচ্ছা ক্লাস আছে আলিমের, দেখো জয়কে কল দাও, তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের এই যে এককটা এখানে যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে তাহলে সেলসিয়াস দেবো, যদি ডিগ্রি ফারেনহাইটে থাকে তাহলে আমি এখানে কি লিখবো f - 32 বাই 212 - 32, অর্থাৎ এখানে যে তাপমাত্রা থাকবে যে স্কেলে থাকবে সেটা আমি সেই স্কেলটা আমি ইউজ করবো। ওকে, সেলসিয়াসের যদি কথা বলে তাহলে সেলসিয়াস ইউজ করবো, ফারেনহাইটের কথা বলে ফারেনহাইট ইউজ করবো। একটু খেয়াল করে দেখো, যেহেতু আমার সেলসিয়াসে আছে তাহলে আমাদের এখানে কি করতে হবে, সেলসিয়াসটা নিতে হবে।
সি এখানে কত বস্তুর তাপমাত্রা কত 10 সেলসিয়াস, এখানে ওই থার্মোমিটারের পার্ট মানে কি এখানে কিন্তু ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট বের করতে বলছে, তাই না? ত্রুটিপূর্ণ থার্মোমিটার পার্ট কি বলতো এস, তাহলে সি বাই 100 ইজ ইকুয়াল টু কত এস মাইনাস কত, এখানে মেল্টিং পয়েন্ট কত 5, বয়লিং পয়েন্ট 115 মাইনাস 5, তাহলে কি হয়ে যাচ্ছে ভাইয়া যে আচ্ছা সির মানটা আমি বসায় দিই, সির মান কত দেওয়া আছে এখানে 50, তাহলে 50, ওকে। তো এখান থেকে তুমি বের করবা কি বলতো এস, এখান থেকে কি বের করবা এসটা বের করবা, এসটা বের করলে আমাদের কি হয়ে যাবে দেখো খুবই সহজ। তো এসটা যদি আমি বের করি তাহলে কত পাবো আমি এখানে, এসটা বের করলে একটু ক্যালকুলেশন করবা কত আসবে আমাদের এখানে, দেখো এইটা মিলাবা অ্যান্সার হয় কিনা 60 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে অ্যান্সার আসবে কত 60 ডিগ্রি সেলসিয়াস। একটু করবা 3-4 লাইন করবা, এই যে এখানে 100 দ্বারা ওইটাকে গুণ করবা, 50 দ্বারা এটাকে গুণ করবা, ঠিক আছে। তাহলে এখানে 50 ইন্টু 110, ঠিক আছে। আর এটা হলো কি আমাদের এইটা এই যে 100 এস মাইনাস কত 500, দেন এই পাশে আসবে, দেন যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবা এটা চলে আসছে, ঠিক আছে। 3-4 লাইন করতে হবে। কি হচ্ছে ঠিক আছে। আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করবা, ঠিক আছে। এটা এইচডব্লিউ থাকলো, এটা এটা যেহেতু আমি করাইছি তাপমাত্রা স্কেল রিলেটেড আর করানোর কিছু নাই, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের অঙ্ক, এটা করবা, ঠিক আছে। তারপর দেখো এখানেও আমাদের রুয়েটের একটা কোশ্চেন আসছে, এটাও ত্রুটিপূর্ণ থার্মোমিটার, এটাও তোমাদের জন্য সব এগুলো এইচডব্লিউ মিলাবা করবো, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু অনেক বেশি স্পেশাল, হ্যাঁ মানে দেখা যায় সহজ, আবার এগুলা কিন্তু তোমাকে মাথায় কিন্তু কি নষ্ট করে দিতে পারে, সহজ কিন্তু একটু জটিল। অঙ্কটা কি দেখো 42 কেজি ভরের একটি উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার সময় তার গতিবেগ 15 কিলোমিটার থেকে কমে কত হয় 5 কিলোমিটার পার সেকেন্ড হয়েছে, ওকে। বেগের এই পরিবর্তনের জন্য কত তাপ উৎপন্ন হবে। আচ্ছা এখানে কি বলছে, আমাকে একটা ভর দেওয়া আছে, সেটা একটা পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করছে এবং তার গতিবেগ কি যেটা ছিল সেটা থেকে কমে গেছে। তো যেহেতু গতিবেগের পরিবর্তন হয়েছে তার মানে এখানে আমার কি তাপ উৎপন্ন হয়েছে, তাই তো। তো সেই কথাটাই এখানে বলছে যে কি রকম হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে আমাকে কি আছে, প্রাথমিক বেগ দেওয়া আছে কত বলতো, প্রাথমিক বেগ আমাকে কত ভি কত 15 কিলোমিটার পার সেকেন্ড, আর পরে যেটা হয়েছে সেটা কত বলতো 5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি একটু কষ্ট করে এটার গতিশক্তিটা বের করি, ঠিক আছে, কারণ গতিশক্তিটা আমাকে লাগবে। গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত, আমি এই সাইডে একটু লিখি, ওকে। তো দেখো গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত হাফ এম, এখানে দুইটা বেগ আছে তাই না, দুটো বেগ আছে না, তাহলে হাফ এম বেগ কত v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, ওকে তাই তো আমাদের এটাই তো নাকি, ওকে। কেন আমি এটা লিখলাম বলতো, আমি এখানে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার এজন্য লিখলাম কারণ v1 এর মানটা কি বেশি, তাহলে এখানে হাফ এম কত আমাদের 42, v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, তাহলে কত হবে বলতো, এখানে v1 কত আমাদের 15 স্কয়ার, ঠিক আছে, মাইনাস 5 স্কয়ার। আমি পরে গিয়ে কিলোমিটার পার সেকেন্ডকে মিটার পার সেকেন্ডে নিবনি। এখানে একটু খেয়াল করে দেখো কত হয়, এখানে হয় কত 20, এখানে যদি আমি করি এখানে হয় কত 20, এখানে কত 15 স্কয়ার মানে কত 225 মাইনাস 25, তাহলে একটু খেয়াল করে দেখো এখানে পাচ্ছ কি 200, তাহলে 200 ইন্টু 20 কত হলো বলো তো, 200 ইন্টু 20 কত হবে, 200 ইন্টু 20 4000, 4000, তাহলে 4000। এখানে আমাকে এটাকে কি করতে হবে বলতো, এটাকে নিতে হবে আবার কিসে, আচ্ছা এম কত দেওয়া আছে, আচ্ছা এম আমি এখানে ভুল ধরেছি, এম তো আমাদের দেওয়া আছে কত 42, সরি এম দেওয়া আছে কত 42, তার মানে 42 থাকলে এখানে কত হবে 21 হবে, তাহলে কত হবে 21, তাহলে এই জায়গায় আমি দেখো 21 ইন্টু, আমি যদি লিখি 21 ইন্টু কত 200 ইন্টু, আমাকে এখন কি করতে হবে বলতো আমাকে কিলোমিটার পার সেকেন্ড থেকে কি মিটার পার সেকেন্ডে নেওয়া উচিত তাই না, কিলোমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে আমরা নিব, ওকে। তাহলে কিলোমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে যদি নেই,
তাহলে এই জায়গায় কিন্তু ভি যখন আমাকে ছিল, ভি হলো বলতো, ভি হলো আমাদের মিটার কিউব, মানে ভি যেটা ছিল এখানে 10⁻³ যদি শুধু ভি থাকে, আর ভি স্কোয়ার থাকলে তখন কি হয়ে যাবে বলতো, 10⁻6 হয়ে যাবে না, যখন কিলোমিটার পার সেকেন্ড নিব, তার মানে এখানে কি করব আমি 10⁻6 করব। ঠিক আছে, এই একটা আমি মান পাইলাম। ঠিক আছে, এই একটা মান পাইলাম, এটা কি আমাদের জুল। এখন তোমরা বলতে পারো যে ভাই কিলোমিটার পার সেকেন্ড থেকে আমি কেন মিটার পার সেকেন্ডে 10⁻6 নিলাম, কারণ কি ভাইয়া হাফ এম ভি স্কোয়ার, ভি না, যদি ভি হইতো তাহলে 10⁻³ গুণ করলেই হইতো, আমাকে ভি স্কোয়ার করতে হচ্ছে আলটিমেটলি, মানে বেগ যেটা আছে তার পাওয়ারের উপর স্কোয়ার হবে, মানে 15 ইন্টু 10⁻³ তার উপর স্কোয়ার করতে হবে, তার মানে কত 10⁻6 হয়ে যাবে, বুঝছো? তো দ্যাটস ওয়াই আমাদের এটা নিতে হচ্ছে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, আমাদের যে কাজটা পাবা এই কাজটাই মূলত কি বলতো, গতিশক্তির পরিবর্তন। কাজটা কি বলতো, গতিশক্তির পরিবর্তন। তাহলে কাজটা যদি আমাদের গতিশক্তির পরিবর্তন হয়, কাজটা যদি কি হয় বলতো, আচ্ছা 21,200, ঠিক আছে, ওকে ওকে ওকে। গতিশক্তি যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে ডাব্লু ইজ ইকুয়াল টু কত, ডেল ইকে। আলটিমেটলি এখানে যেটা ইকে পাইছি সেটাই মূলত আমার কি ডেল ইকে। ওকে, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত, ডাব্লু ইজ ইকুয়াল টু কি, কারণ আমাদের কি কৃত কাজ ইকুয়াল টু শক্তির পরিবর্তন, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত আমাদের 21 ইন্টু, দেখো আমি এখানে কি লিখতে পারি 2 ইন্টু কত 10⁸, এটাকে আমি এভাবে লিখতে পারি, কারণ কি এখানে আমি যদি 200-কে 2 ইন্টু 10 স্কোয়ার লিখতে পারি, তাই না? তো সেই জায়গা থেকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ আমি এটাকে কি লিখতে পারি 42 ইন্টু 10⁸। মানে আমি এগুলো কেন করাচ্ছি, কারণ হলো এরকম মান কেন দেওয়া হয়েছে, এরকম মান দেওয়া হয়েছে যাতে তুমি ক্যালকুলেটর ছাড়া যেভাবে মান আসুক না কেন তুমি করতে পারো, আস্তে আস্তে আগাইতে পারো। এই জন্য ভাইয়া এই যে তোমরা কি পাইলা, ডাব্লু পাইলা, ঠিক আছে, তাহলে কিউ বের করতে পারবা না, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি, কিউ ইজ ইকুয়াল টু হলো আমাদের কি দাঁড়াইলো বলতো, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে কিউ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে। তাহলে এখানে কত হবে বলতো 42 ইন্টু 10⁸ বাই কত 4.2, তাহলে এটা আমার কত হবে বলতো, এটা হবে 10 ইন্টু 10⁸, কি বলতো জুল। এখন এটার অ্যান্সার এইভাবে না থেকে আমার কিন্তু এভাবেও থাকতে পারে 10⁹। আচ্ছা, উৎপন্ন তাপ, ঠিক আছে, ক্যালোরি থাকতে পারে, জুলও থাকতে পারে, থাকুক জুল, তাপ শক্তি, তাহলে জুল। এখন কি তোমরা এটা বুঝতে পারছো? সবাই একটু কমেন্টে জানাও এটা বুঝতে পারছো কিনা। এটা কিন্তু অনেক স্পেশাল একটা ম্যাথ, ঠিক আছে। দেখো যে মনে হচ্ছে খুবই সহজ, ঠিক মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু করার ক্ষেত্রে করতে গেলে তোমার একটু ঝামেলা আছে, মানে ক্যালকুলেশনে একটু ঝামেলা আছে, এটা আস্তে 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 আগাইতে হবে। কয়েকটা জিনিস, কয়েকটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হলো আমাকে বেগের কি হয়েছে বলতো, পরিবর্তন হয়েছে, দ্যাটস মিন আমি এখানে কি গতিশক্তির পরিবর্তনটা পাবো, যেহেতু আমাকে ভর দেওয়া আছে, আমি গতিশক্তির পরিবর্তনটা বের করব, ঠিক আছে। দেন গতিশক্তির পরিবর্তনটা বের করার পরে এই যে গতিশক্তির পরিবর্তন যেটা পাইলাম সেটা কিন্তু আমাদের কৃত কাজ, মানে কৃত কাজ মানে তো শক্তির পরিবর্তন, তো সেটা আমরা পাইছি। পাওয়ার পরে দেখো এই যে এখান থেকে আমি যখন কাজ পাবো তখনই কিন্তু আমি তাপ বের করতে পারবো। একটা জিনিস মনে রাখবা, কাজ পাইলেই কি তাপ বের করতে পারবা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আরো ভালোভাবে যখন নোট করবা, এগুলো খুবই 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 স্পেশাল বেসিক কন্টেন্ট। তারপরে দেখো এই যে একটা অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা সবাই একটু দেখো, এই অঙ্কটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, ঠিক আছে। কি রকম অঙ্ক দেখো একটু খেয়াল করে। হ্যাঁ, এখানে বলছে কি স্থির চাপে 2 মোল পরিমাণ আদর্শ গ্যাসের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করতে 70 ক্যালোরি তাপ প্রয়োজন, ঠিক আছে। বলছে কি স্থির আয়তনে সমপরিমাণ গ্যাসের সমান যে কি বলছে এখানে উষ্ণতা, কেন এখানে উষ্ণতা, সেটা তো কই উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির জন্য মানে কি পরিমাণে কি লাগবে, তাপ লাগবে আর কি। মেইন জিনিসটা কি বলছে, স্থির চাপে কয় মোল বলতো, এখানে 12 মোল না ভাই, এখানে 2 মোল, কয় মোল 2 মোল পরিমাণে আদর্শ গ্যাসের, এই যে এটা হলো উষ্ণতা, বুঝছো,
উষ্ণতা উষ্ণতা ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করতে 70 ক্যালোরি তাপ প্রয়োজন হয়। কখন বলতো? স্থির চাপে, যখন চাপটা কি স্থির থাকে। কিন্তু এখন তুমি চাপ স্থির না রেখে তুমি করতে চাচ্ছ কি আয়তন স্থির। তাহলে আয়তন স্থির রাখলে সম পরিমাণ গ্যাসের উষ্ণতা বৃদ্ধির জন্য ঠিক আছে কি পরিমাণ তাপ লাগবে, মানে চাপের ক্ষেত্রে যেরকম লাগে আয়তনের ক্ষেত্রে কি কম লাগবে নাকি বেশি লাগবে, এই টাইপের কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করবা দেখো, যে ভাইয়া তোমরা কিন্তু জানো জানো কি জানো বলতো, যে যে ডি সি ডিকিউ ডিকিউ ইজ ইকুয়াল টু কি বলতো সিপি ডিটি। এটা কিন্তু তোমরা জানো, যখন চাপ স্থির থাকে এই যে সিপি, চাপ স্থির থাকে মানে কি সিপি, চাপ স্থির থাকা মানে কি সিপি। এখন কয় মোল গ্যাসের তাপমাত্রা বলতো এখানে? এটা 1 মোলের জন্য ছিল, কিন্তু আমার এটা যদি ফর 2 মোল, আমি ফর 2 মোল বলি, তাহলে 2 মোলের জন্য আমার কি হবে ভাইয়া বলতো? 2 মোলের জন্য আমাকে ডিকিউ ইজ ইকুয়াল টু কি হবে 2 ইন্টু সিপি ডিটি। মানে ডিটি কত হয়েছে 35 থেকে 30, তার মানে 35 থেকে কত বলতো 35 থেকে 30, 35 থেকে কত 30। ওকে, 35 থেকে কত হয়েছে বলতো 30। তাহলে আমি এখানে কি পাবো? এখানে ডিকিউ যেটা তাপের পরিমাণ কত বলতো, কত 70। তাহলে আমি এখানে যদি মানটা বসায় দেই, দেখো কত হইলো তাহলে 70 ইজ ইকুয়াল টু 2 ইন্টু সিপি ইন্টু কত 5। তাহলে এখানে হলো কত 10। তাহলে সিপি ইজ ইকুয়াল টু, তাহলে সুতরাং সিপি ইজ ইকুয়াল টু কত 70/10 মানে কত 7 ক্যালোরি। ওকে, তাহলে আমি সিপি কত পেলাম ভাইয়া ক্যালোরি। সিপি তো আমাদের সরি সিপি যেহেতু, তাহলে কি হবে আমাদের সিপি কি বলতো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপের একক কি? এই যে ক্যালোরি থাকলে ক্যালোরি পার মোল পার গ্রাম, তাই না? ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার মোল পার সেলসিয়াস। ঠিক আছে, আমাদের নর্মাল যে এসআই একক সেটা কি জুল পার কেলভিন পার মোল, তাই তো? জুল পার মোল পার কেলভিন, আর এখানে কি সেলসিয়াস আছে, তাই জুল ক্যালোরি পার মোল পার সেলসিয়াস। ওকে, যেহেতু আমার সেলসিয়াসে আছে। এটা পাইলাম কি ভাইয়া সিপি পাইলাম, কি পাইলাম সিপি পাইলাম। তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো ভাইয়ারা? ওকে, এখন দেখো যে আমাকে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কি জানি আমরা আর, সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কি আর। তাহলে সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু কি আর। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, আর কি মোলার গ্যাস ধ্রুবক, এখানে কয় মোল 2 মোল, তাহলে ইজ ইকুয়াল টু কত 2। তাহলে এখান থেকে আমাকে সিবি যদি করো তাহলে সিবি কত হবে, সিবি হবে সিপি মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 7 মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু কত 5। ঠিক আছে, 5 আমার ক্যালোরি পার মোল পার সেলসিয়াস। ওকে, ডিগ্রি সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হলো। এখন আসো, আমাকে কোশ্চেনে বলছে কি কি পরিমাণই লাগবে, মানে আমাকে আলটিমেটলি কি বের করতে বলছে, যে সিবির ক্ষেত্রে তো ডিকিউ, এইখানে আমার ডিকিউ চাইছে, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু কত সিবি 2 ইন্টু সিবি ডিটি। ঠিক আছে, তো আমি সিবিটা আমাকে বের করাটা দরকার ছিল, তাহলে এখানে কি হবে 2 ইন্টু সিবি কত ভাইয়া, সিবি পাইছে 5 ইন্টু ডিটি কত আলটিমেটলি 5। তাহলে আমার এখানে কত হবে 5 5 25 ইন্টু কত 50, তার মানে 50 ডিগ্রি সরি ডিকিউ। তাহলে আমাদের এখানে ডিকিউ কত, ওখানে ছিল কত 70 ক্যালোরি, এখানে হবে কত 50 ক্যালোরি, 50 ক্যালোরি। বুঝছো, এভাবে করতে হবে। এগুলো একটু জটিল টাইপের, তো ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট মূলত এগুলা, বা একটু জটিল টাইপের। তো আমি এতক্ষণ তোমাদেরকে সহজ সহজ জিনিস পড়ায় আসছি, এখন একটু জটিল জিনিস পড়াতে চাচ্ছি। একটু জটিল, বেশি না, একটু জটিল, জাস্ট মানে তোমার 2-3টা শক্তি অ্যাপ্লাই করতে হচ্ছে বা 2 ভাবে করতে হচ্ছে, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে ওকে, ঠিক আছে। আরেকটি স্পেশাল অঙ্ক শিখবো, দেখতে অনেক সহজ, একটু অনেকে কিন্তু এই অঙ্কগুলো পারে না, কিন্তু অ্যাডমিশন টেস্টে এই টাইপের অঙ্ক যখন তুমি পারবা তখন বোঝা যাবে যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে। ঠিক আছে, তো তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য হলেও এই অঙ্কগুলো তোমাকে জানতে হবে। সো আমাদের একটা স্পেশাল অঙ্ক কি বলছে দেখো, যে একটি রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের চাপ
কে বৃদ্ধি করা হলো কত 2/3%। ওকে, আমার চাপ বৃদ্ধি করা হয়েছে কয় পার্সেন্ট 2/3%। তাহলে আয়তনের শতকরা হ্রাস নির্ণয় করো। আমি চাপ বৃদ্ধি করছি, আয়তনের শতকরা হ্রাস আমাকে নির্ণয় করতে বলছে, এবং গামার মান দেওয়া আছে কত ভাইয়া, গামার মান দেওয়া আছে কত আমাকে 3/2। ওকে, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাহলে আমাকে এখানে কি কি বলছে, চাপ এবং আয়তন। ঠিক আছে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ভাইয়া আমরা কি জানি, পিভি গামা ইজ ইকুয়াল টু কে। এখানে দেখো এই অঙ্কে গামা ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত 3/2। তাহলে আমরা কি করতে পারি যে পিভি গামার মান কত 3/2, তাহলে 3/2 ইজ ইকুয়াল টু কত কে। এখন এটাকে যদি আমি নামাইতে চাই তাহলে আমার কি নিতে হয় বলতো, লন নিতে হবে উভয় পাশে। তাহলে লন যদি নাও তাহলে কি হবে আলটিমেটলি বলতো, এটা আমার সামনে চলে আসবে। তখন কি হবে, এটা এটা তোমরা যদি লন নাও, তোমরা কি বুঝতেছো, কে কে আসো দেখি, অনেকেই আসো, ঠিক আছে। দেখো তাহলে আমাদের লন নিলাম, লন পিবি 3/2 ইজ ইকুয়াল টু কত লন কে। তার মানে আমার এই পাওয়ারটা নামানোর জন্য এই কাজটা করছে, যেহেতু গুণ আকারে আছে তাহলে ভাই আমার কি হবে, যোগ হবে, তাই না। তাহলে লন কি হলো বলতো পি, ঠিক আছে, লন পি প্লাস এইটার ক্ষেত্রে কি হবে, পাওয়ার এইটা এই যে পাওয়ার যেটা সেটা সামনে চলে আসবে 3/2 লন ভি ইজ ইকুয়াল টু কত লন কে। ওকে, কত হয়ে গেল লন কে। ঠিক আছে, তাহলে আমার এখন দেখো এখানে আমার সূত্র যদি আমি ফেলাই, লনের সূত্রগুলো যদি আমি ফেলাই, তাহলে একটু সবাই একটু খেয়াল করে দেখো। আমি যদি সূত্রগুলো অ্যাপ্লাই করি, তাহলে লন পি মানে কি 1/p প্লাস এখানে আমাদের কত আছে বলতো 3/2 থাকলো, এখানে কি লন ভি মানে কত 1/v। ঠিক আছে, কারণ লন এক্স মানে কি আমাদের 1/x আমরা জানি। তো কি আছে এখানে লন কে, লন কে, যেহেতু লন কে আমাদের ধ্রুবক, তাহলে মানে এখানে আমার কত আসবে বলতো 0 আসবে। ওকে, এখন আমি দুই পাশে আমি কি করে দিলাম বলতো, অন্তরীকরণ করে দিলাম। যদি আমি অন্তরীকরণ করে দিই, হ্যাঁ, যদি আমরা এই বুঝি নেই আরেকবার প্লিজ, মালিহা জান্নাত, এই মালিহা জান্নাত তুই তো আর্টসের স্টুডেন্ট, তুই বুঝবি কেমনে। ঠিক আছে, পোলাপান কি দুষ্টামি করে। আমি এখন অন্তরীকরণ করতেছি, ঠিক আছে। অন্তরীকরণ যদি আমি করি, তাহলে অন্তরীকরণ করার ক্ষেত্রে দেখো আমি এটাকে যদি অন্তরীকরণ করি, তাহলে এখানে কি লিখতে হবে ডিপি, এখানেও কি লিখতে হবে ডিভি, তখন এটা 0 হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি লিখতে একটু মিস্টেক করে ফেলছিলাম। তো একটু খেয়াল করে দেখো যে এই জায়গাটা আমাদের কি হবে, যে লন পি প্লাস 3/2 লন ভি লন এক্স। তোমরা জানো d/dx লন এক্স ইজ ইকুয়াল টু কি বলতো 1/x। এটা কিন্তু তোমরা জানো কিনা বলো, তোমরা কিন্তু জানো। তো সেই জায়গা থেকে আমি উভয় পাশে আমি অন্তরীকরণ করতেছি। তো আমাদের পি কে পির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, নাহলে ডিপি, আর বি কে ভির সাপেক্ষে হল ডিবি। ঠিক আছে, আর এই যে লন কে কে অন্তরীকরণ করলে কত হবে 0 হবে। এখন দেখো আমাদের কি হয় ভাইয়া, ডিবি বাই ভি ইজ ইকুয়াল টু কি হবে, আমি যদি এটা ডিরেক্টলি লিখি তাহলে দেখো এটা কি হবে, ফার্স্ট অফ অল এটা ওই পাশে গেলে কি হবে মাইনাস ডিপি বাই কত বলতো পি। এখন তোমাদের কি হবে বলতো, এইটা যদি ওই পাশে যায় তাহলে এই 2 যাবে উপরে, 3 আসবে কোথায় নিচে, তার মানে আমার কত হবে বলতো ইন্টু একবারে লিখি -2/3 ডিপি বাই পি। তাহলে আমার হ্রাস পাইলো কত পার্সেন্ট বলতো 2/3% হ্রাস। আচ্ছা, এখানে ডিপি বাই পির মান মনে হয় দেওয়া আছে, হ্যাঁ, চাপকে বৃদ্ধি করা হয়েছে, এই যে বৃদ্ধি করছে ডিপি বাই পি, এটা কিন্তু আমার কত, এই যে গ্যাসের চাপকে যে বৃদ্ধি করলো এটাই মূলত কি বলতো ডিপি বাই পি, বৃদ্ধিকৃত চাপ। তাহলে এখানে আমার কি হবে বলতো, মানটা যদি বসায় দেই -2/3 ইন্টু ডিপি কত 2/3, তাহলে কত হলো -4/9। সবাই একটু খেয়াল করে দাও, তাহলে কত হবে, হ্রাস পেলে কত পার্সেন্ট বলতো আমাকে, হ্রাস পাবে কত পার্সেন্ট -4/9। তাহলে হ্রাস আমি যদি বলি হ্রাস, তাহলে হ্রাস কত, হ্রাস হলো 4/9%। যখন তুমি হ্রাস বলবা, যখন আমি হ্রাস বলবো হ্রাস বললে কত হবে 4/9%। যখন হ্রাস বলবো তখন কিন্তু আমাকে মাইনাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবারও বলছি, দেখো এখানে কি বলছে ভাইয়া, একটি রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের চাপকে বৃদ্ধি করা হয়েছে কত পার্সেন্ট 2/3%। কত পার্সেন্ট 2/3%। দ্যাটস মিন আমাকে কত, যে ডিপি বাই পি, তাই তো, বৃদ্ধিকৃত চাপ, তার মানে কি আমাকে মানে পরিবর্তন কত হয়েছে আদি চাপের সাপেক্ষে কত, সেটা হলো 2/3%। ঠিক আছে, এখন বলছে কি যে আয়তনের হ্রাস পাইছে, তাহলে আমাকে এখানে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, এবং এখানে লন নিলাম এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। দেন ভাই আমি কি করলাম, মানে কি ব্যাপকলন করলাম।
তাহলে এই যে এটাকে ব্যাপকরণ করলে কার সাপেক্ষে করব, ডিপি দিয়ে করতে হবে। এটাকে কার সাথে করবো বলো তো, ডিবি দিয়ে করতে হবে। আবার এটাকে আমি যেটা দিয়ে করি না কত হবে, 0 হবে, কারণ এখানে পি তে তোমার কি বলতো, ডিপি দিয়ে করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো ডিপি বাই পি আসলো, ঠিক আছে, ডিপি বাই কি আসতো, পি। তো এখানে আমি জাস্ট অন্তরীকরণ করে দিচ্ছি, আর কিছুই না। করার পরে তো আমাকে এখান থেকে ডিবি বাই বি ইজ ইকুয়াল টু কত, 2/3 ডিপি বাই পি। এই যে এইটা যে আমার আছে, এই মানটাই মূলত ডিপি বাই পি, ঠিক আছে। তো সেই মানটা আমি বসায় দিছি, দেন আমাদের এত পার্সেন্ট হ্রাস পেল। খুবই সুন্দর একটা অঙ্ক, এবং এইসব অঙ্ক কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে। মাঝে মাঝে 2-1 অঙ্ক জটিল অঙ্ক দেয় না, তখন এগুলো কিন্তু আমাদের দেয়, মানে এগুলো তোমাকে পারতে হবে মূলত তোমার কনসেপ্ট ক্লিয়ারের জন্য। মালিহা জান্নাত বলছে অ্যাডমিশনে আমি গ্রুপ চেঞ্জ করে সায়েন্সে চলে আসছি। ভাই তুই যদি সায়েন্সে চলে আসোস, তাও তোকে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপর পরীক্ষা দিতে হবে না, তোকে ওই বাংলা ইংরেজি, তোর ওই যে আইসিটি এগুলো নিয়ে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, কারণ কিছু নাই। ওকে, তাহলে এই যে আমাদের দেখো একটু খেয়াল করে, যে এই টাইপের অঙ্ক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা হলো তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা করার চেষ্টা করবা, তোমরা এটা করার চেষ্টা করবা, ঠিক আছে। এটা করার চেষ্টা করবে, না করলে সমস্যা নেই, আমি করে দেবো প্রয়োজনে। তারপর দেখো ঠিক একই রকম ভাবে ভাইয়া এটা, যে একটি আদর্শ গ্যাস, ঠিক আছে, এক পরমাণু গ্যাসকে পিবি লেখচিত্র অনুযায়ী একটি চক্রে আবর্তিত করা হলো, এই চক্রে কৃত কাজের পরিমাণ বের করতে বলছে, ঠিক আছে। এখানে কি হয়েছে, ধরো এই যে এ থেকে গেছে কোথায়, এখান থেকে গেছে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে দেন এখানে, ঠিক আছে। এইভাবে আমাকে চক্রাকারে কি পরিবর্তন হয়েছে, এইভাবে কি হয়েছে বলতো, চক্রাকারে পরিবর্তন হয়েছে। চক্রাকারে যদি পরিবর্তন হয়, তাহলে এখানে আমাদের করতে হবে কিভাবে দেখো তো। তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে ভাইয়া। আয়তক্ষেত্র হলে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো, এখান থেকে কোথায় গেছে এখানে, এই বাহুর দৈর্ঘ্য ইন্টু কি এইটার, তাই না, এইটা ইন্টু এইটা, ঠিক আছে। তাহলে এই বরাবর আছে কি চাপ, তাহলে এই বরাবর নিব চাপ, আর এই বরাবর নিব কি আমি আয়তন, সেটাই আমরা করছি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে ক্ষেত্রফল ডেল ইজ ইকুয়াল টু, যেহেতু পি ভার্সেস ভি, তার মানে কাজ বের করতে বললে পি ভার্সেস বি গ্রাফে যদি তোমাকে কাজ বের করতে বলে, তাহলে তুমি কি বের করবা, ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল যদি বের করো, আমাদের কি হবে বলতো, এই জায়গায় আমাদের হবে হলো যে এই বাহু কত, 2p মাইনাস পি, 2p মাইনাস পি ইন্টু এই বাহু কত বলতো, এই বাহু হলো 2v মাইনাস ভি, মানে 2b থেকে ভি বিয়োগ করলাম, তাহলে কত হলো, এখানে থাকলো পি আর এখানে থাকলো কি ভি, তাহলে ডেল ইজ ইকুয়াল টু কত, পি ভি, ঠিক আছে। তাহলে ডেল ইজ ইকুয়াল টু পি ভি। তাহলে একটু খেয়াল করে দেখো এই জায়গা কিভাবে করলাম, যেহেতু এটা দেখতে আয়তাকার, সরি আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি বলতো, যে এই বাহুর দৈর্ঘ্য ইন্টু এই বাহুর দৈর্ঘ্য। তাহলে এই বাহু বরাবর কি নির্দেশ করছে ভাইয়া, চাপ, তার মানে কত, পি 2p মাইনাস পি, যেহেতু চাপ। আর এই বরাবর কি আয়তন, তার মানে কি ভি 2b মাইনাস ভি, তাই না। দুইটা বিন্দু আমার পার্থক্য নিতে হলে কি, বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবা, তাহলে তো হয়ে গেল। সো সেটাই আমি করলাম, তার মানে কি পেলাম, ডেল ইজ ইকুয়াল টু কত, পিভি। তাহলে এরকম গ্রাফ থাকলে এটার ক্ষেত্রফল, এটা কাজ কত হবে বলতো, পিভি, কি বলতো, পিভি। ওকে, এটা কি বুঝতে পেরেছো তোমরা, এটা বুঝতে পারছো কিনা?